আসসালামু আলাইকুম, সবাইকে আই এডুকেশন থেকে স্বাগতম। সবাই আমাদের সাথে আছো সেই সি প্রোগ্রামিং এর প্রথম ক্লাস থেকে। আমি সি প্রোগ্রামিং এর লেকচার 3টাকে বলি সুপার ক্লাস। এটা আমাদের একটা বৈশিষ্ট্য। যারা আগেও আমার সি প্রোগ্রামিং ক্লাস করেছো তাদেরকেও আমি বলেছি যে লেকচার 3টা হচ্ছে একটা সুপার ক্লাস। সবাই শুনতে পাচ্ছ কিনা একটু জানাই দাও। আর ক্লাসগুলো যেহেতু তোমার অবশ্যই 2বার প্র্যাকটিস করতে হবে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং 1 মিনিট সময়ের মধ্যে সবাই 5জন করে ফ্রেন্ডসদের মেনশন করে দাও। জাস্ট 1টা মিনিট অবশ্যই করবা। যারা ক্লাস করতেছো, তুমি কি চাও না তোমার বন্ধু সুপার ক্লাসটা করুক? এবং ইনশাল্লাহ আজকের ক্লাসটা এত ভালো লাগবে যে তুমি অবশ্যই অবশ্যই আইসিটি কে পছন্দ করতে বাধ্য হবে ইনশাল্লাহ। তাহলে দেখি একটু দ্রুত গতিতে শেয়ার করে দেন। আমিও শেয়ার করে দিচ্ছি ক্লাসটা সর্বোচ্চ। এবং সবাই আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু বলেন। 5জন করে ফ্রেন্ডসদের মেনশন দিবেন। এটা হচ্ছে স্যারের অনুরোধ তোমার প্রতি, অবশ্যই। আর হচ্ছে নিজের টাইম লাইনে ক্লাসটি শেয়ার করেন, প্রয়োজনে ক্লাস শেষে ক্লাসটি ডিলিট করে দিন। তারপরও চান আপনার এই চমৎকার ক্লাসটি সবাই উপভোগ করুক। ঠিক কিনা বলো? সবাই ঠিক কিনা বলো তো একটা। তাহলে আমি একটু শেয়ার করে দিই, আমাকে 5টা মিনিট 1টা মিনিট সময় দাও। তোমরাও এই ফাঁকে শেয়ারটা করে ফেলো, ঠিক আছে? আমিও শেয়ারটা করে ফেলতেছি, 1টা মিনিট টাইম দেন। 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি সবার কাছে যতটুকু পারি, আমার স্টুডেন্ট যারা আছে ওয়েট করে আছে এই ক্লাসটার জন্য। তোমার তো এই ক্লাস অবশ্যই শেয়ার করে রাখতে হবে টাইম লাইনে। তাহলে কেন তুমি শেয়ার করবা না বলো? কেন তুমি শেয়ার করবা না বলো ক্লাসটা? আচ্ছা, আমিও শেয়ার করে দিচ্ছি। আমার যেগুলা স্টুডেন্টস গ্রুপ আছে, তোমরাও একটু দয়া করে ক্লাসটা শেয়ার করে ফেলো। ওকে। আচ্ছা, ফাইন। যারা যারা যুক্ত হয়েছেন থ্যাংক ইউ। যারা শেয়ার করতেছেন ধন্যবাদ। এই যে অনেকে শেয়ার করতেছেন, এখানে নোটিফিকেশন আসতেছে, আমার সামনে নাম আসতেছে। যারা যারা শেয়ার করতেছেন ওদের নামগুলো আসতেছে আমার সামনে। ওকে, ধন্যবাদ তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে। আহ আচ্ছা, অনেক চমৎকার একটা ক্লাস করবো আজকে সবাই মিলে ইনশাল্লাহ। আহ এটাই হলো কথা আর কি। দেখি কে কে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 10 জনকে দিয়ে দিছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের ভিতর থেকে ধন্যবাদ, যাকে বলে মনের ভিতর থেকে ধন্যবাদ। ওকে, তাহলে আমাকে একটু বলেন গত ক্লাস গুলা কে কে করেছেন? গত 2টা ক্লাস কে কে করেছেন এটা একটু বলেন তো। যারা করেছেন তারা একটা কমেন্ট করেন। যারা গত 2টা ক্লাস করেছো তারা, যারা কমেন্ট করো তারা একটু কমেন্ট করো, ঠিক আছে? এবং তোমাকে একটা প্রশ্ন করব আমি, কার কার মনে আছে দেখি তাহলে। ওকে, কার কার মনে আছে দেখি তাহলে। 2টা জনপ্রিয় অ্যাসেম্বলারের নাম লিখো। দেখি 2টা জনপ্রিয় অ্যাসেম্বলারের নাম লিখো, কার কার মনে আছে। একটা বাইবা কুইজ কুইজ ক্লাস থেকে 2টা প্রশ্ন করলাম। একটা প্রশ্ন হচ্ছে কি 2টা জনপ্রিয় অ্যাসেম্বলারের নাম বলো, ঠিক আছে? ওকে, আর একটা প্রশ্ন। এরপর আগে এটা বলো, আগে বলো যে 2টা জনপ্রিয় অ্যাসেম্বলারের নাম বলো, তারপর আমি পরবর্তী প্রশ্ন বলতেছি। 2টা জনপ্রিয় অ্যাসেম্বলারের নাম বলেন। ওকে, আসসালামু আলাইকুম, আমি করেছি। ওকে, 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 ধন্যবাদ। আচ্ছা, আমি করেছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি 2টা জনপ্রিয় অ্যাসেম্বলারের নাম বলেন দেখি, কে বলতে পারেন সবার আগে। 2টা জনপ্রিয়, এই তো ভেরি গুড, মুস্তাফিজ পেরেছো। ইমোট এজম, ওমর আহমেদ বলেছো, ইমোট এজম, ঠিক আছে। তারপরে বাকিরা কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো দ্রুত গতিতে, কে কে বলতে পারো দেখি। কে কে বলতে পারো? যারা পুরোপুরি করেন নাই এই ক্লাস মিস করিয়েন না, এই ক্লাস মিস করিয়েন না, অনেক কিছু শিকার আছে। এই অ্যাসেম্বলার কি কম্পাইলার ইন্টারপ্রেটার? কম্পাইলার ইন্টারপ্রেটার তো অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটার। দেখি আমি কয়েকটা প্রশ্ন করি। ইমো আর টেজম, যারা ইমো আর টেজম লিখেছে তাদের উত্তর সঠিক হয়েছে। এরপরের প্রশ্ন, তাহলে এরপরের প্রশ্ন দেখি এটাকে উত্তর দিতে পারেন। ডিবাগিং এ ধীরগতির কোন অনুবাদক প্রোগ্রাম? ডিবাগিং এ ধীরগতি কোন অনুবাদক প্রোগ্রাম? দেখি বলেন, ডিবাগিং এ ধীরগতি কোন অনুবাদক প্রোগ্রাম? দেখি লিখেন তো। ডিবাগিং এ ধীরগতি কোন অনুবাদক প্রোগ্রাম? প্রশ্নের উত্তর দেন। ডিবাগিং এ ধীরগতি কোন অনুবাদক প্রোগ্রাম? এবার এটার উত্তর দেন। ডিবাগিং এর ধীরগতি কোন অনুবাদক প্রোগ্রাম? আপনারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই। এরকম স্যাররা নরমালি, আমাদের সময় স্যাররা একটা কথা বললে আগে সেটা রাখতাম। আর এখনকার ফুলামাইনদের বললে শুনে না। তাহলে ক্লাসটা সবাই শেয়ার করে দেন, এটা তো এমনি আপনার টাইম লাইনে লাগবে, তাই না? সবাই ইনশাল্লাহ, আমি দেখি কে কে শেয়ার করছেন একটু দেখতে চাই। ওকে, ডিবাগিং এর ধীরগতি হচ্ছে, কে কে বলো তো। ডিবাগিং এর ধীরগতি, ইন্টারপ্রেটার ডিবাগিং এর ধীরগতি। ওই এগুলা কি ক্লাস করতেছো? ডিবাগিং এর ধীরগতি হচ্ছে কম্পাইলার। ভুল সংশোধন, ডিবাগিং শব্দের অর্থ কি? ভুল সংশোধন। ভুল সংশোধনের ধীরগতিকে, ভুল সংশোধনের ধীরগতি তো হচ্ছে তোমার কম্পাইলার।
ইন্টারপ্রেটার তো ভুল সংশোধন স্পিড। ওকে, আরেকটা প্রশ্ন করব, দেখি আরেকটা প্রশ্ন করব, এরপরে বলেন আরেকটা প্রশ্ন করব কিনা। হ্যাঁ, তোমাদের ক্লাসের পড়া মনে আছে কিনা দেখতেছি আর কি, যে ক্লাস যে পড়লেন ক্লাসের পড়াগুলো মনে আছে কিনা একটু দেখতেছি। আরেকটা প্রশ্ন করব কিনা বলেন দেখি। ইনপুট এবং আউটপুটের জন্য কোন জ্যামিতিক চিহ্ন ব্যবহৃত হয়? ইনপুট এবং আউটপুট প্রকাশের জন্য কোন জ্যামিতিক চিহ্ন ব্যবহৃত হয়? বলেন সবাই, কোন ইনপুট এবং আউটপুটের জন্য কোন জ্যামিতিক চিহ্ন প্রকাশিত হয়, মানে কোন জ্যামিতিক চিহ্নকে আমরা প্রকাশ করি, যে ইনপুট এবং আউটপুট বোঝানোর জন্য কোন জ্যামিতিক চিহ্নকে প্রকাশ করি? দেখি বলেন তো, ইনপুট এবং আউটপুটের জন্য কোন জ্যামিতিক চিহ্নকে আমরা প্রকাশ করি? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, সবাই বলেন, কোন জ্যামিতিক চিহ্নকে প্রকাশ করি ইনপুট এবং আউটপুট? এই যে সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিক। ভালো কথা, গুড। দেখেন, একটা কথা মনে রাখবা, একটা কথা ভালোভাবে মনে রাখবা, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা হচ্ছে প্রসেস, প্রক্রিয়াকরণের জন্য জ্যামিতিক চিহ্ন হলো আয়তক্ষেত্র, কিন্তু ইনপুট এবং আউটপুটের জন্য জ্যামিতিক চিহ্ন হচ্ছে সামান্তরিক। এই কথাগুলো যাতে মনে থাকে। এবার তাহলে আমরা শুরু করি, আমি এখনো 400 জন প্লাস হইলো না, এরকম হইলে কেমন হয়? তোমরা তো শেয়ারই করতেছো না, ক্লাসটা শেয়ার করে ফেলো, তারপরে 400-500 হয়ে গেলে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছিলাম আর কি, না হলে মধ্যে এসে অনেকে ক্লাস বুঝে না, সেটার জন্য। ওকে, তাহলে আজকে বেশ কিছু কথা বলবো, ইনশাল্লাহ 400 প্লাস হয়েছে। তোমরা চাইলে আরেকটু, সবাই একটা একটা শেয়ার, মেসেঞ্জার গ্রুপে বন্ধুদের লিঙ্কটা দিয়ে দিলে 500 প্লাস নিয়ে আমরা ক্লাসটা শুরু করতে পারবো আজকে। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। তাহলে সবাই একটা প্রশ্ন লিখো, প্রশ্ন একটা লিখো সবাই। সেটা হচ্ছে কি, 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। গত ক্লাসে শিখাইছি হচ্ছে কি সুন্দর করে করে নোট করছে, প্রাইভেট গ্রুপে ক্লাস নোট দেওয়া হয়েছে, দেখছো? যারা প্রাইভেট গ্রুপে ক্লাস নোট দেখছো কিনা, এইভাবে সুন্দর করে স্টুডেন্টরা ক্লাস নোট করে। আর অনেকেই তোমরা বসে থাকো যে স্যার পিডিএফ, স্যার এই সে, একটু শিখো, এদের থেকে শিখো। এই সমস্ত স্টুডেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি 90 প্লাস পাবে, 100-100 পাবে আমার থেকে প্রত্যেক বছর। সর্বোচ্চ অনলাইনে 100-100 পাই আইসিটিতে, ইনশাল্লাহ এবারও মিস হবে না, গ্যারান্টি দিয়ে বলতেছি। এইচএসসি 25 তোমাদেরকে আল্লাহর নাম দিয়ে বলতেছি, অবশ্য প্রমাণ দিবই দিব। 90 প্লাস, 100 প্লাস প্রমাণ দিবই দিব, ওয়েট অ্যান্ড সি। জাস্ট 100 প্লাস না মানে 100-100 আর কি, 90 প্লাস, এটা ইনশাল্লাহ প্রমাণ দিব, দেখবা। তাহলে 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, সবাই লিখো, 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। এটা হলে কিভাবে লিখতে হবে, এটা হলে প্রোগ্রামে কি করতে হবে? সবাই একটু তাকান, আমি লিখে দিচ্ছি, আগে সুন্দর করে লিখেন। হ্যাশ ইনক্লুড stdio.s, stdio.s, int main। ওকে, আগে যেভাবে লিখতেছি লিখে ফেলো, তারপরে নোট করে ফেলো সুন্দর করে। ফ্লোট, FLOAT, ফ্লোট হচ্ছে দশমিকের ডাটা টাইপ। এর আগের ক্লাসে যখন বলেছিলাম 3টি সংখ্যার যোগফলের ডাটা টাইপ, এখানে লিখেছিলাম ইন্টিজার, আজকে লিখতেছি কি ফ্লোট। ফ্লোট হচ্ছে কি দশমিকের ডাটা টাইপ, দশমিকের ডাটা টাইপকে কি বলবো? ফ্লোট। এই যে ABC আর হচ্ছে অ্যান্সার, ভ্যালু আগের মতোই থাকবে। স্ক্যানএফ লিখবো, স্ক্যানএফ ইনভার্টেড কমা শুরু, ডাবল কোটেশন আর কি, %f, আবার %f, আবার %f, ঠিক আছে? এখানে কি লিখেছিলাম? M%A, M%B, M%C। ওকে ওকে, তাহলে এবার আসেন, ফ্লোটের মধ্যে মান নেওয়া শেষ, অ্যান্সার সমান A প্লাস B প্লাস C। ওকে, সেমিকোলন। এবার লাস্টে কি? প্রিন্টএফ, লাস্ট হচ্ছে প্রিন্টএফ, %f, M%, এই যে সেমিকোলন, লাস্টে রিটার্ন জিরো। সবাই লিখা শেষে একটা লাভ রিয়েক্ট দেন, লিখা শেষে সবাই একটা লাভ রিয়েক্ট দেন তো, প্রোগ্রামটা লিখা শেষে লাভ রিয়েক্ট দেন। আজকে আমি পুরা এই প্রোগ্রামটা ভালোভাবে বুঝাই দিব, এই প্রোগ্রামটা খুব ভালোভাবে বুঝাই দিব। সবাই লিখা শেষে একটা লাভ রিয়েক্ট দেন। ওকে ওকে, সবাই একটু দ্রুত 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 লিখা শেষে। ইনশাল্লাহ আজকে অনেকগুলো সমীকরণ ভিত্তিক প্রোগ্রাম শিখবো, প্রত্যেকটা প্রোগ্রাম লিখে দিব এবং প্রত্যেকটা প্রোগ্রাম নোট করাই দিব, একদম কমপ্লিট, কোড এন্ড কমপ্লিট, কোনো ধরনের যাতে আর তোমার ইয়ে না হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সব বলতেছি, কেন %d লিখি নাই,
কেন এটা লিখি নাই, কেন ওটা লিখি নাই সব বলতেছি, তোমরা আগে ইয়ে করো সবাই। আচ্ছা, লিখা শেষে সবাই একটা লাভ রিয়েক্ট দাও। এই যে এইভাবে আমি দিচ্ছি, দেখো এই যে এইভাবে একটা লাভ রিয়েক্ট দাও। দেখছো আমি কতগুলো দিলাম? আচ্ছা, এবার শুনেন, তাহলে এবার প্রশ্নের উত্তরে আসেন। আমরা গত ক্লাসে যে সংখ্যা পদ্ধতিটা যে প্রোগ্রামিংটা শিখেছি, মনোযোগ দিয়ে কথা শুনবা সবাই। আমরা গত ক্লাসে যে প্রোগ্রামিংটা শিখেছি সেটা ছিল কি, 3টি পূর্ণ সংখ্যার যোগফল। কিন্তু পরীক্ষায় যদি দশমিক সংখ্যা আসে তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারবে না, তুমি এটা আর লিখতে পারবে না। পরীক্ষায় দশমিক সংখ্যা আসলে তুমি আর এটা লিখতে পারবে না, ঠিক আছে? তাহলে কি কি চেঞ্জ করতে হবে দেখো, আগে ছিল এখানে ইন্টিজার, এই জায়গায় ছিল ইন্টিজার, এখন লিখছি ফ্লোট। দশমিক সংখ্যার জন্য লিখতে হবে ফ্লোট। তাহলে তোমরা একটা জিনিস, দুইটা হিন্টস লিখো। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার ডাটা টাইপ, এই দুইটা নোট করে রাখো। ইন্টিজারকে বলা হয় পূর্ণ সংখ্যার ডাটা টাইপ, পূর্ণ সংখ্যার ডাটা টাইপ বলা হয় ইন্টিজারকে, ঠিক আছে? এরপর হচ্ছে ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যার ডাটা টাইপ। আমরা যখন এমসিকিউ ক্লাস করব এগুলো সবগুলো আমি একদম লিখে দিব নোট করে, যে কয়টা ডাটা টাইপ আছে। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার ডাটা টাইপ, আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যার ডাটা টাইপ। ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যার ডাটা টাইপ, লিখে রাখো। ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যার ডাটা টাইপ, এভাবে নোট করে রাখো সুন্দর করে। এবং সেই সাথে দেখো, তুমি যখন ইন্টিজার লিখো তখন একটার ফরম্যাট স্পেসিফায়ার, এই যে ফরম্যাট স্পেসিফায়ার, এই যে এটার ফরম্যাট স্পেসিফায়ার গঠনের মানে তার গঠন কিরকম হবে, পার্সেন্ট ডি, মানে সে একটা ডেসিমাল মান, পূর্ণ সংখ্যার মান ইনপুট নিতে পারে, পার্সেন্ট ডি। ডি মানে হচ্ছে কি, সে দশমিক মান ইনপুট নিতে পারবে না, দশমিক মান আউটপুট দিতে পারবে না। যখন তুমি ইন্টিজার লিখবা তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি, কিন্তু তুমি যখন ফ্লোট লিখবা তখন তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ। তার মানে সে দশমিকের মান নিয়ে কাজ করতে পারবে, ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করতে পারবে, এটাকে বলা হয় ফ্লোট। এই যে দেখো, এই জন্য তোমরা একজনে জিজ্ঞেস করেছো, স্যার এখানে ইন্টিজার ছিল তখন পার্সেন্ট ডি লিখছিলাম, এখন লিখছি ফ্লোট, এই জন্য এখানে পার্সেন্ট এফ লিখছি 3 বার। কেন? 3টা মান ইনপুট নিব, একবার এ এর জন্য, একবার বি এর জন্য, একবার সি এর জন্য, 3টা দশমিক মান ইনপুট নিব। এবং দেখো এইখানে যোগফলের ফল যে মানটা জমা হবে সেটাও দশমিক মান, এবং সেই জন্য এখানেও পার্সেন্ট এফ লিখছি ওই মানটা। এবং তোমরা একটা জিনিস ভুল ধরতে পারো নাই, এই যে এখানে পার্সেন্ট দেওয়া যাবে না, এটা আমি ইচ্ছে করেই দিছি। মাঝে মাঝে কিন্তু ডিবাগ করে, মাঝে মাঝে ডিবাগ বলে একটা প্রোগ্রামকে দিয়ে তোমাকে বলবে এই প্রোগ্রামিং এ কি কি ভুল আছে এগুলা বের করো, ঠিক আছে? এই প্রোগ্রামিং এ কি কি ভুল আছে দেখা যাবে, এখানে পার্সেন্ট দেয় নাই, এখানে দিছে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিবাগ করা, প্রোগ্রামিং এর ভুল ত্রুটি বের করে সংশোধন করা। তার মানে তোমাকে পরীক্ষা এভাবে প্রশ্ন দিতে পারে, এখানে দেখা যাবে পার্সেন্ট দেয় নাই, এখানে দিছে, এবং তোমার এগুলো ধরে ফেলতে হবে সাথে সাথে। এখানে সেমিকোলন নাই, নতুবা দেখা যাবে যে এখানে পার্সেন্ট এফ 3টা হওয়ার কথা দিয়েছে 2টা। এক্সামে বোর্ড প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন আসে, তো সুতরাং কেয়ারফুল। তাহলে আমরা দেখো কি শিখতেছি, আমরা কি শিখতেছি আজকে, 3টি দশমিক সংখ্যার যোগফল। প্রথম কথা হচ্ছে হেডার ফাইল লিখলাম, মেইন ফাংশন লিখলাম, ডাটা টাইপ ঘোষণা করলাম। ডাটা টাইপ কি? ফ্লোট। কেন ফ্লোট রাখলাম? কারণ দশমিক সংখ্যা বলছে বিদায়, এই জন্য এখানে স্ক্যানএফ এ ফরম্যাট স্পেসিফায়ার সবগুলা পার্সেন্ট এফ হয়ে গেল। সবার কি ক্লিয়ার? এবং প্রিন্ট এফ এ ফাইনালি এটা হবে না, এই যে এই জায়গাটা হবে না, প্রিন্ট এফ এ এটা হবে না, ঠিক কিনা? এখানে শুধুমাত্র কি হবে, অ্যান্সার হবে। ওকে, সবার কি ক্লিয়ার কিনা বলো তো, সবার কি ক্লিয়ার কিনা বলো তো, এই প্রোগ্রামটা সবার ক্লিয়ার কার কার? ওকে, সবার ক্লিয়ার কার কার বলো তো এই জিনিসটা? এখন সবার কি ক্লিয়ার কার কার? এখানে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার আমরা এখানে অ্যান্সারের জায়গায় সাম ধরলে কি সমস্যা? সাম ধরতে পারবো কিনা? পারবা, কোনো অসুবিধা নাই। এখানে কি কি ধরা যাবে, এই যে ভ্যালুগুলো এ বি সি, এগুলো কি কি ধরা যাবে এখন শিখাবো, এখনই শিখাবো। এবং এখান থেকে একটা নৈর্ব্যক্তিক আসবে পরীক্ষায়, এই যে এখনই শিখাবো, এবং এখান থেকে একটা পরীক্ষায় নৈর্ব্যক্তিক আসবে। ওকে, তাহলে সবার কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার লিখো, তারপরে আমরা এটার ফ্লো চার্ট একটু দেখাই দিই। এটা এমন না যে এটার ফ্লো চার্ট বদলাবে, এটার ফ্লো চার্ট কোনো বদলাবে কিনা একটু দেখো। আচ্ছা, ওকে, তাহলে দেখো এইখানে এই ক্লাসগুলো কার কার বুঝতে সমস্যা হবে জানো? যারা গত ক্লাসটা করে নেই, গত ক্লাসটা না করে আজকের ক্লাসটা করলে অবশ্যই সমস্যা হবে। এটা লেকচার 3, তোমাকে অবশ্যই লেকচার 1 আর 2 পড়তে হবে। তুমি হঠাৎ করে প্রোগ্রামিং এর মধ্যে ঢুকে যদি বলো ক্লাস বুঝি নাই, এটা তোমার ব্যর্থতা, ঠিক আছে? এখানে আমি সবকিছু বুঝাইছিলাম, হেডার ফাইল কেন দেয়, মেইন ফাংশন কেন শুরু করে, কেন ভেরিয়েবল 3টা নিলাম, অ্যান্সার কেন নিলাম, স্ক্যানএফ এর মধ্যে কি করে, স্ক্যানএফ এর কাজটা কি, ঠিক কিনা? কেন পার্সেন্ট এফ 3 বার লিখলাম, পার্সেন্ট ডি বা কেন দিলাম, এগুলা গত ক্লাসে সব ভেঙে ভেঙে ডিটেলসে বলেছি।
ওকে, যারা গত ক্লাসটা করেন নাই দয়া করে গত ক্লাসটা দেখে নিবেন। ওকে, একজনে বলছে স্যার সব সময় রিটার্ন 0 হবে, দেখছো ও গত ক্লাস করে নাই, এটার প্রমাণ আমি বলেছি। রিটার্ন 0 এর জায়গায় 1 2 3 হতে পারে, কারণ একটা ইন্টিজার ভ্যালু। এটা গত ক্লাস উত্তর দিয়েছি। আল্লাহর ওয়াস্তে যারা গত ক্লাস করেন নাই একটু প্রশ্ন কম করবেন, ঠিক আছে? আপনি তো আমার ধারাবাহিকতা রক্ষা করেন, তাহলে আপনার ক্লাস ভালো লাগবে। আচ্ছা, এবার দেখেন একটু মনোযোগ দিয়ে। আমরা একটু এই যে আমরা বইতে আসি, একটু বইতে আসি, সরি এটা তো চ্যাপ্টার 3 খুলে ফেললাম। এই যে একটু বইতে আসি আমরা, তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে চ্যাপ্টার 5 কই, চ্যাপ্টার 5 এ আসলাম। ওকে, এই যে দেখছেন চ্যাপ্টার 5 এর, আমরা একটু চ্যাপ্টার 5 এ আসি, উপরের দিকে যাই। ওকে, দেখো আমরা চ্যাপ্টার 5 এ আসি। আমাদেরকে বলা হয়েছে 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। দেখো এখানে সব আছে, 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তোমার কোথায় কোথায় সমস্যা হবে সেটা একটু বলে দিচ্ছি, তোমার কোথায় কোথায় প্রবলেম হবে সেটা সহ বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এই যে তোমার প্রথম কথা হচ্ছে, তোমার প্রথম কথা হলো এই যে ইনক্লুড stdio.s, দয়া করে এটাকে ফ্লোট লিখবেন না। পরীক্ষার খাতায় বেশি ভদ্র হয়ে মেইন ফাংশনের পাশেরটাকে শুধু ফ্লোট লিখে ফেলেন, নাম্বার পাবেন না। এখানে ফ্লোট লিখা যাবে না, এখানে অলওয়েজ ইন্টিজার, এখানে অলওয়েজ ইন্টিজার, এখানে ফ্লোট লিখবেন না, ঠিক আছে? এখানে ফ্লোট লিখবেন এ বি সি সাম এবং এন্টার 3 নাম্বার, সেটা দিলেও চলবে না দিলেও চলবে, আগের ক্লাসেও বলেছি। এই নাম্বার এই কমেন্টটা দিলেও চলবে না দিলেও চলবে। স্ক্যানএফ এর উপরে যে প্রিন্টএফটা থাকে এটা দিলেও চলবে না দিলেও চলবে, ঠিক আছে? এখন দেখেন পার্সেন্ট এফ কয়বার, একবার, দুইবার, তিনবার। এম% এ, এম%বি, এম%সি, 3বার। সাম, এই যে দেখেন এখানে আমি আনসার না ধরে সাম ধরছি, কোনো অসুবিধা নেই, ধরতে পারবেন। এবার সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এই যে কমেন্টটা না লিখলেও পারবেন, রেজাল্ট সাম ইজ। এই জায়গায় একটু প্রশ্ন হতে পারে তোমার, তোমার মনে এই জায়গায় একটু প্রশ্ন আসবে, তোমার মনে এই জায়গায় একটু প্রশ্ন আসবে যে স্যার পার্সেন্ট এর পর 0.3 কেন? স্যার এই জায়গায়, এই যে একটু বড় করে দেখাচ্ছি, এই জায়গায় একটু সমস্যা হতে পারে, 0.3f কেন দিছি, এটা কেন দিছি, এটাতে প্রশ্ন আসতে পারে। প্লিজ মনোযোগ দিয়ে তাকান। একটা প্রবলেম যখন আমরা রান করি দশমিক সংখ্যার যোগফল, সে কি করে জানো? মনে করো উত্তর আসছে 4.56, তখন এখানে সে আরো এক্সট্রা কিছু শূন্য দেয়, এই যে 4টা শূন্য দিয়ে বসে রাখে। তুমি এখানে যদি 0.3 দাও, সে দেখাবে 3 ঘর, দশমিকের পরে 3 ঘর। তাহলে এখানে 0.3f দেওয়া মানেই সে দশমিকের পরে উত্তর দেখাবে 3 ঘর, আর দশমিকের পরে 2f দেখানো মানে সে উত্তর দেখাবে দশমিকের পরে 2 ঘর। কথা বুঝাইতে পারছি? তার মানে এখানে পয়েন্ট যত দিবা সে দশমিকের পরে তত ঘর দেখাবে, আর যদি কিছুই না দাও তাহলে এইভাবে 6-7 ঘর দেখাবে, 6 ঘর দেখাবে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? দশমিকের পরে নর্মালি 6 ঘর দেখায়, 0.3 দিলে 3 ঘর দেখাবে, 0.2 দিলে 2 ঘর দেখাবে। সবার কি ক্লিয়ার এই জিনিসটা? এই জায়গাটাতে তোমাদের একটু সমস্যা হতে পারে সেটা। ওকে, এবার দেখো এটার ফ্লো চার্টও সেম আগের মতোই, এখানে কোনো চেঞ্জ হবে না। সমীকরণ ভিত্তিক প্রোগ্রামের সকল ফ্লো চার্ট একরকম। এই যে স্টার্ট শুরু করি, ইনপুট এবিসি, ইনপুট এবিসি মান নিলাম, সাম সমান এবিসি যোগ করলাম, প্রিন্ট সাম করলাম, এন্ড শেষ করলাম। দেখো ফ্লো চার্টটা সেম না, আগের মতো না। দেখো অর্ধবৃত্তাকার শুরু, ইনপুট, প্রসেস, আউটপুট, শেষ, ঠিক সেম। শুরু করি এ বি সি এর দশমিক মান গ্রহণ করি, এই কথাটা অবশ্যই লিখতে হবে। এই শব্দটা না লিখলে তোমার প্রবলেম ভুল হবে, ঠিক আছে? কারণ এটা তোমাকে স্পষ্ট প্রশ্ন বলে দেওয়া হয়েছে, দশমিক মানের যোগফল। দশমিক মান গ্রহণ করি, এ বি সি এর মানকে যোগ করি, যোগফল সামের মধ্যে রাখি, যোগফল প্রদর্শন করি, সমাপ্ত করি। সবার কি ক্লিয়ার কিনা বলতো? এই পুরা সেট প্রোগ্রামিং এর এই পুরা সেটটা একটু ক্লিয়ার কিনা বলতো? এই পুরা সেটটা প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগরিদম, এই 3টা সেট ক্লিয়ার কিনা বলো? এই 3টা সেট ক্লিয়ার কিনা বলো দ্রুত গতিতে? এই 3টা সেট ক্লিয়ার কিনা বলো তো? ওকে, আচ্ছা স্যার লসাগু গসাগুর প্রোগ্রামটা বুঝাই দিন পরে হলেও। অলরেডি আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল আছে, খুব সুন্দর করে বুঝাই রাখছি। আইসিটি অ্যাসিস্ট্যান্ট লসাগু গসাগু লিখে সার্চ করেন, ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন, একেবারে মাখন 20 মিনিটের ভিডিওতে লসাগু গসাগু ফ্লো চার্ট অ্যালগরিদম সব বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এবং এটা অনেক পপুলার ভিডিও, সবাই করে। আচ্ছা যাই হোক, তাহলে একটু ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। যারা নোট করেন এসএস নিতে পারেন, যারা নোট করেন এসএস নিতে পারেন। বই যেহেতু নেন নাই, অনেকেই বই নেন নাই, তো নোট করলে এসএস নিতে পারেন।
আচ্ছা এবার আসেন পরের ইয়েতে আসি। দেখো, এবার একটা প্রশ্ন লিখো সবাই, চলক ঘোষণার নিয়ম। এবার একটা প্রশ্ন লিখো সবাই, চলক ঘোষণার নিয়ম। সবাই একটা প্রশ্ন লিখো, চলক ঘোষণার নিয়ম গুলা কি কি? চলক ঘোষণার নিয়ম। আমি এখানে একটু মুছতেছি, শুধু এই লাইনটা রাখবো, আমি শুধু এই লাইনটা রাখবো, বাকিগুলো মুছতেছি। সবাই একটা প্রশ্ন লিখো, চলক ঘোষণার নিয়ম। এই যে চলক ঘোষণার নিয়ম গুলা, এটা এই প্রশ্নটা একটু লিখো। ভেরিয়েবল বা চলক ঘোষণার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার দিয়ে লিখো, 3 স্টার দিয়ে লিখো, চলক ঘোষণার নিয়ম। 3 স্টার দিয়ে লিখো, চলক ঘোষণার নিয়ম, 3 স্টার দিয়ে লিখো। তাহলে দেখো, এখানে স্যার আমি এবিসি ধরছি, স্যার আমি এবিসি ধরবো না, আমার অনেক প্রিয় নামের অক্ষর আছে, এগুলা ধরবো। তোমার মন যা মন চাই, তুমি যে কোনো নাম, যে কোনো অক্ষর, যে কোনো কিছু ধরতে পারবে। তবে কোন নামকে হিন্টস রাখো, হিন্টস রাখো, আমি তোমাকে দেখাই দিব, কোথায় আছে দেখাই দিব। হিন্টস রাখো। তবে কোন নামের অক্ষর যা ইচ্ছা তাই ধরতে পারবা, অসুবিধা নাই, যে কোনো নাম। এখানে এর জায়গায় আকাশ ধরতে পারবা, বির জায়গায় বাবুল ধরতে পারবা, সির জায়গায় সকিনা ধরতে পারবা, কোনো অসুবিধা নাই, ভুল হবে না। কিন্তু কোন নাম্বার দিয়ে নাম ধরা যাবে না। এই যে এইরকম, এটা অবৈধ ভেরিয়েবল, এটা ধরা যাবে না। কোন নাম্বার 2A 3A এগুলা ধরা যাবে না, এগুলা ভেরিয়েবলের নাম হতে পারে না। নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবলের নাম হতে পারে না। ভেরিয়েবলের নাম হতে পারবে, তবে এইভাবে হতে পারবে, এটা হবে, এটা রাইট, এটা রাইট, এগুলা ভেরিয়েবলের নাম হতে পারবে, এগুলা ধরা যাবে, এগুলা রাইট। তাহলে 2A 3A ধরা যাবে না। এই যে এভাবে ধরা যাবে, 2A 3A 4 এগুলা ধরা যাবে, এগুলা রাইট। কথা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ারলি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখো দ্বিতীয় নাম্বার। 1 নাম্বার হচ্ছে নাম্বার দিয়ে কোনো নাম শুরু হইতে পারবে না। 2 নাম্বার, নামের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। মনে করো তুমি চাচ্ছ যে এই যে এভাবে লিখবা এ বি, এভাবে স্পেস দেওয়া যাবে না, এখানে কোনো স্পেস কাউন্ট করা যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো যুগ চিহ্ন, এই যে সমুদ্রের পাড়ে গেলে যে লিখেন এ প্লাস বি, সমুদ্রের পাড়ে গিয়ে এভাবে লিখেন না, নামের অক্ষর, দুইজনের নামের অক্ষর যোগ করে দেন, দেওয়ালে দেওয়ালে লিখেন, এগুলা করা যাবে না। কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, @, এই যে @b, এগুলা কোনো কিছু ইউজ করা যাবে না। এগুলা কোনো কিছু এ গুণ বি, এগুলো ইউজ করা যাবে না ভেরিয়েবলের নামে। শুধুমাত্র একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে। এটাও টেস্ট পরীক্ষা আসছে এবার, যে ভেরিয়েবলের নামকরণে কোন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায়। একমাত্র আন্ডারস্কোর, এই যে একমাত্র আন্ডারস্কোরটা ব্যবহার করা যাবে স্পেশাল ক্যারেক্টার হিসেবে, এটা ব্যবহার করা যাবে, বাকিগুলো একটাও ব্যবহার করা যাবে না। কথা বুঝাইতে পারছি? তাহলে বলো তো, 2টা পড়লাম, এক হচ্ছে কোনো নাম্বার দিয়ে নাম শুরু হওয়া যাবে না, আরেকটা হচ্ছে কি পুরো স্পেস থাকা যাবে না, আরেকটা হলো কি কোন ধরনের স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। শুধুমাত্র একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে, যেটার নাম হচ্ছে আন্ডারস্কোর, এটাই এটাই ব্যবহার করা যাবে। কোন কিওয়ার্ড, প্রোগ্রামিং এর যে 32টা কিওয়ার্ড আছে, এই যে এগুলা ইনক্লুড, আইএনটি, মেইন, ফ্লোট, এগুলা ধরা যাবে না। এগুলা নাম হিসেবে, ভেরিয়েবলের নাম হিসেবে এইভাবে ধরতে পারবে না। ইন্টিজার, ইনক্লুড, এগুলা ধরা যাবে না। এগুলা প্রোগ্রামিং এর কিওয়ার্ড, সংরক্ষিত শব্দ, এগুলা ধরা যাবে না, এগুলো অবৈধ ভেরিয়েবল। এখন তুমি গাত্তেরা মানুষ, তুমি বলতেছো স্যার আমি এগুলাই ধরবো, আমাকে পথ দেখাই দেন। তাহলে যে কোনো একটা অক্ষর বড় হাতের করে দিলে হবে, কারণ তোমাদেরকে বলেছি প্রোগ্রামিং এ এইভাবে ধরা যাবে, এটা আবার বৈধ ভেরিয়েবল। ছোট হাতের দিলে ধরা যাবে না, কারণ এটা প্রোগ্রামিং এর কিওয়ার্ড। কিন্তু একটা অক্ষর বড় হাতের রাখলে ধরা যাবে, তখন এটা বৈধ। কারণ প্রোগ্রামিং এ ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষরের মধ্যে ব্যাপক পার্থক্য। তাহলে আমার সাথে সাথে একটু ঠান্ডা মাথায় বলেন, এখানেই ক্লিয়ার হয়ে যায়, এগুলা নিয়ে যাতে আর কোনোদিন নৈর্বেদ থেকেও ঝামেলায় পড়তে না হয়। তাহলে বলেন আমার সাথে সাথে একবার বলেন, ভেরিয়েবল বা চলক ঘোষণার নিয়ম। 1 নাম্বার, যে কোনো নাম্বার দিয়ে কোনো নাম শুরু করা যাবে না, তবে নামের শেষে নাম্বার বসানো যাবে, এবং নামের মধ্যে একাধিক অক্ষরের মধ্যে স্পেস রাখা যাবে না, এবং কোন স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধুমাত্র একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে, যেটার নাম আন্ডারস্কোর। তাছাড়া কোনো কিওয়ার্ড, প্রোগ্রামিং এর কোনো কিওয়ার্ড ভেরিয়েবলের চলকের নাম দিতে পারবেন না, কিন্তু একটা অক্ষরকে বড় হাতের করে দিলে চলকের নামে এগুলা ব্যবহার করতে পারবেন। এগুলাই হচ্ছে চলক ঘোষণার নিয়ম। এবং তোমরা যারা প্রশ্ন করতেছিলে স্যার এখানে কি কি ধরা যাবে, এখানে যে এবিসি ধরতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে তানবীর, সিফাত, মহসিন স্যার এগুলো সব দিতে পারবা, কোনো প্রবলেম নেই। কথা বুঝাইতে পারছি? তাহলে এবার একটু বইতে চোখ বোলান, এবার একটু বইতে চোখ বোলান, আমি আগে বুঝাই দিচ্ছি, তারপরে বইতে আসেন।
এই যে দেখছেন এখানে আছে, চলক বা ভেরিয়েবলের নামকরণ করি। খুব সুন্দরভাবে দেখেন সংজ্ঞাটা কিভাবে লিখবেন, চলক কাকে বলে কিভাবে লিখবেন দেখেন। প্রোগ্রামের ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়। আমরা যখন প্রোগ্রামিং এর ডেটা ইনপুট নিই, প্রত্যেকটা ডেটার জন্য একটা একটা ভেরিয়েবল রাখি, ঠিক কি রাখি কি রাখি না? এর মান, বি এর মান, সি এর মান। এই যে আবার প্রতিটি ভেরিয়েবলের নামের পূর্বে তার ডেটা টাইপ উল্লেখ করতে হয়। ডেটা টাইপ সহ কোনো ভেরিয়েবল নামকরণ করার প্রক্রিয়াকে ভেরিয়েবল ঘোষণা বলা হয়। এর চেয়ে সুন্দর করে, এর চেয়ে সহজ করে কোন বইতে লিখবে আমাকে বল? এর চেয়ে সহজ করে কোথায় লিখবে? দেখো কি সুন্দর করে লিখছি, যে তোমার ডাটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়, ভেরিয়েবল নামের পূর্বে তার ডাটা টাইপ রাখতে হবে, এবং ডাটা টাইপ সহ কোন ভেরিয়েবলের নামকরণ করার প্রক্রিয়াকে বলা হয় এই যে ভেরিয়েবল ঘোষণা, চলক ঘোষণা। ওই যে ডাটা টাইপ সহ লাইনটা লিখছি না, এটা আর কি। ওকে, এবার দেখেন, তুমি পরীক্ষার দিন এক রাতে, 2 দিন বন্ধ আছে না আইসিটির আগে, 2 দিন না 3 দিন, এই 2 রাতে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই 2 দিন রিভাইজ করতে পারবা। এইগুলা এত এত চমৎকার সাজানো বই, যতক্ষণ নিজের চোখে দেখো নাই ততক্ষণ বিশ্বাস হবে না। ওকে, এত পজিটিভ রিভিউ, এগুলো তোমার এমনি এমনি মনে হচ্ছে, মানুষ আমার চেহারা দেখে দেয় না, আমি এত সুন্দরও না। ঠিক আছে, এবার দেখেন ভেরিয়েবলের নামকরণ, অ্যালফাবেটিক ক্যারেক্টার এ থেকে জেড, যে কোনো কিছু লিখা যাবে, আন্ডারস্কোর, এই যে দেখছেন কি কি ব্যবহার করা যাবে, এ থেকে জেড এইগুলা ব্যবহার করা যাবে, আন্ডারস্কোর ব্যবহার করা যায়। ঠিক আছে, আন্ডারস্কোর ব্যতীত অন্য কোন স্পেশাল ক্যারেক্টার এগুলো একটাও ব্যবহার করা যাবে না। ওকে, যেমন দেখো এটা বৈধ, এগুলা বৈধ ভেরিয়েবল। এই যে এখানে আন্ডারস্কোর আছে, এখানে কোনো স্পেস নাই, কিন্তু এটা অবৈধ ভেরিয়েবল, এট দ্য রেট আছে, এখানে এম্পারসেন্ট আছে, এটা অবৈধ ভেরিয়েবল। ভালো করে খেয়াল করো, সবার কি 1 নাম্বার ক্লিয়ার কিনা? তোমরা ক্লিয়ার বললে আমি 2 নাম্বারে যাব, কারণ যা পড়তেছি একেবারে পড়া ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এগুলা যাতে বারবার মানে আমাদের ডিস্টার্ব না করে। ঠিক আছে, বলেন সবার ক্লিয়ার কিনা, 1 নাম্বারটা সবার ক্লিয়ার কিনা? ওকে ওকে, না ভিতরের লেখাগুলা কলম দিয়ে লিখবেন, ভিতরের লেখাগুলা কলম দিয়ে লিখবেন। সবাই একবার কমেন্ট করেন তো 1 নাম্বারটা ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটা কমেন্ট করেন তো ক্লিয়ার কিনা। ওকে, একবার কমেন্ট তো করেন। আচ্ছা ফাইন, এবার 2 নাম্বার আসি। আপনি অনেক সুন্দর ভাইয়া, ওরে আল্লাহ 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 এই কথা, এই কথা। আচ্ছা দেখেন, ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান বা ব্ল্যাঙ্ক স্পেস থাকতে পারবে না। ঠিক আছে, যেমন মাই নাম্বার, নাম্বার 1, মাই কম্পিউটার, এগুলা বৈধ। এই যে এগুলা রাইট, এগুলা রাইট, এগুলা কারেক্ট নয়ের ভিত্তিতে আসবে, নিচের কোনটি বৈধ ভেরিয়েবল? তোমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো, পরীক্ষা অনেকবার আসছে দেখবা। ঠিক আছে, এবার বলেন এটা অবৈধ ভেরিয়েবল, কেন? স্পেস আছে। এটা অবৈধ ভেরিয়েবল, কেন? স্পেস আছে। এটা অবৈধ ভেরিয়েবল, কেন? স্পেস আছে। স্পেস থাকা যাবে না, কোনো স্পেস থাকা যাবে না। এবার দেখেন আরো একটা দ্বিতীয়, এরপর একটা ভেরিয়েবল নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। নাম এই যে এটা বৈধ, শুরু হয় নাই, ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হয় নাই, এটাও বৈধ। কিন্তু এটা অবৈধ কেন? আগে কি আছে? নাম্বার। এটাও অবৈধ, আগে কি আছে? নাম্বার। ওকে, এত সুন্দর করে করে এক্সাম্পল দিয়ে লিখে দিছে, এরপরে যদি না পারেন পরীক্ষায়, এটা পরীক্ষায় হয় অনুধাবনমূলক প্রশ্ন আসবে, না হয় নৈর্ব্যক্তিকের জন্য এখান থেকে একটা প্রশ্ন আসবে, নিচের কোনটি বৈধ ভেরিয়েবল, নিচের কোনটি অবৈধ ভেরিয়েবল, এইভাবে। ওকে, এবার পরের প্রশ্নে আসেন। পরের প্রশ্ন, সি প্রোগ্রামিং এ বড় হাতে ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। এই কথাটা বলার মানে কি? এই যে কিওয়ার্ডের নাম মেইন, কোনোদিন কিওয়ার্ড না হলে ভেরিয়েবলের নাম হিসেবে মেইন ব্যবহার করা যায় না। এই যে তুমি চাইলে এভাবে ব্যবহার করতে পারবে, এই যে এগুলা বৈধ, বড় হাতের অক্ষর দিয়ে লিখলে এগুলা বৈধ, কিন্তু এই যে এইভাবে ছোট হাতের অক্ষর দিয়ে এগুলা হলো অবৈধ, এগুলো অবৈধ, কেটে দিচ্ছি। ওকে, আমাদের কথা কি, এটা না লিখলেও চলবে, লাস্টেরটা না লিখলেও চলবে, প্রথমগুলা মাস্ট বি লিখতে হবে, যখন চলক ঘোষণার নিয়ম আসতে হবে, সর্বশেষ এটা না লিখলেও চলবে। পারবেন তো? সবাই পারবেন তো ইনশাল্লাহ বলেন, সবাই পারবেন তো ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এরপর আমরা পরের প্রোগ্রামিং এ যাচ্ছি, এরপর আমরা পরের প্রোগ্রামিং এ যাচ্ছি। ওকে, সবাই একবার ইনশাল্লাহ বলেন, সবাই একবার ইনশাল্লাহ বলেন। ওকে ওকে, সবাই একবার ইনশাল্লাহ বলেন, সবাই একবার ইনশাল্লাহ বলেন। একজনে বলছে ক্লাসটা দারুণ হেল্পফুল, আমি তোমাকে বলবো জীবনে অন্তত একবার হলেও আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস করে পরীক্ষার হলে যাও। বিলিভ ইট অর নট, তুমি অনেক জায়গায় আইসিটি পড়ছো, অনেক জায়গায় পড়ছো, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, কখনো যদি সুযোগ হয় একবার হলে আমার কাছে একবার হলেও ক্লাসটা করে দেবে। তুমি হিউজ ইনফরমেশন তোমার মাথায় ঢুকবে, তোমার পরীক্ষার এমসিকিউ তোমার দ্বারে কাছে, তোমার থেকে দেখে দেখে মানুষ দাগাবে, তোমার নলেজ এতটা বাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এমসিকিউ তো কলম থামবে না, 25টায় 25টা হবে।
ওকে, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপর। ওকে, এখানে আমার কোনো ক্রেডিট নেই, এখানে আমার কোনো ক্রেডিট নেই, এখানে একমাত্র ক্রেডিট হচ্ছে সব আল্লাহর। ওকে, আল্লাহ আমাকে ক্ষমতা দিচ্ছে যে আজকে যদি আমি অসুস্থ হয়ে যাই ক্লাসে নিতে পারবো না, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা প্রশ্ন আসি, আমরা আরেকটা প্রশ্ন দেখি। যদি বলে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম, ঢাকা বোর্ড আসছিল গড় নির্ণয়ের প্রোগ্রাম। সিম্পল জিনিস দেখেন, আমি বুঝাই দিচ্ছি। গড় নির্ণয়ের দশমিকের ব্যাপার স্যাপার, ঠিক না? 3 দিয়ে ভাগ করলে গড় নির্ণয়ে দশমিকের মান উত্তর আসতে পারে কিনা? তিনটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে যোগ করার দশমিক আসতে পারে কিনা? তাহলে দেখো, তিনটি সংখ্যা গড় নির্ণয়ের প্রোগ্রাম, এই যে গড়, এভারেজ নির্ণয়ের প্রোগ্রাম। দেখো তো একটু ভালো করে খেয়াল করো তো। প্রথমে শুরু করলাম, মেইন ফাংশন দিলাম, এই ফ্লোটে করবা, কারণ কেন? ফ্লোটে হলেও দশমিক আসলেও রিস্ক নাই, পূর্ণ সংখ্যা আসলেও রিস্ক নাই। ফ্লোট হচ্ছে সেফ, কারণ তোমার পূর্ণ সংখ্যা আসলেও কোনো ক্ষতি নাই, দশমিক আসলেও কোনো ক্ষতি নাই ফ্লোটের মধ্যে। এই জন্য ফ্লোটে ডিক্লেয়ার করলাম এবিসি এভারেজ সাম, এটা না লিখলেও চলবে। পার্সেন্ট এফ এর মান, বি এর মান, সি এর মান, তিনটা মানকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি কি এভারেজ গড় পাওয়া যায়। যোগফলকে 3 দিয়ে ভাগ করলে গড়ের মান পাওয়া যায়, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই যে দেখো, তিনটা মানকে যোগ করে জাস্ট 3 দিয়ে ভাগ করছি, এই যে 0.3f এভারেজ রিটার্ন 0। স্টার্ট, ইনপুট নিব, দেখো প্রথমে যোগ করছি, যোগফলকে 3 দিয়ে ভাগ করছি, তারপরে হচ্ছে এভারেজ প্রিন্ট করছি, শেষ। শুরু করি, তিনটা দশমিক মান গ্রহণ করি, দশমিকের মানকে যোগ করি, যোগফল হলো সাম, যোগফলকে 3 দ্বারা ভাগ করে গড় মান বের করি, গড় প্রদর্শন করি, সমাপ্ত করি, কাজ শেষ। আর কিচ্ছু লাগবে না। সবার কি ডান কিনা বলেন দেখি, ডান লিখেন মন থেকে। আমাদের এখানে মন থেকে ওকে লিখা কিরকম জানো? আমার ক্লাস যারা করে তারা জানো, এই যে মন থেকে ওকে লিখবে এভাবে, ওকে, এভাবে হচ্ছে, এটা হচ্ছে মন থেকে ওকে। দেখি মন থেকে ওকে লিখো যারা বুঝছো তারা, যারা বুঝছো তারা। ওকে, ওকে, সবাই একটু বলেন মন থেকে ওকে লিখেন তো সবাই একবার। আহা, একজন বলছে 1 মাসের জন্য বই কিনে কি লাভ ভাই? বাহ, ঠিক আছে, একদিনের জন্য খানা খেয়ে কি লাভ? এমনি যে রেস্টুরেন্টে ঢুকে 6-7-1,000 টাকা খাই ফেলেন, একদিনের জন্য খান কেন? তখন চিন্তা করতে পারেন না 1,000 টাকা দিয়ে তো 1 মাস চলতে পারবো। বই একদিনের জন্য কিনতে হয়। একটা, আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম, অন্যরা দেখা যেত যে এক বই নিয়ে সারা বছর চলে, আমি প্রত্যেক বিসিএস এর জন্য আলাদা আলাদা বই কিনতাম। তখন আমাকে সবাই বলতো যে তুমি এত বই কিনো কেন? তা আমি বলি যে যে 3টা নাম্বার আমি বেশি পাবো, এই 3 নাম্বারের জন্য আমি বিসিএস এ টিকবো। আর আমি ক্যাডার হইলে আমার কয় হাজার বই, আমার কি হয়েছে? এইচএসসি তে যদি তুমি এ প্লাস পাও, তোমার এই 500-600 টাকা এগুলা তোমার কাছে কিছুই না। এখন যদি তোমাকে আমি বলি 60,000 টাকা দিব, এ প্লাস দিব, তুমি আমার ফাদর বা বলবা যে 60,000 স্যার এখন 1 লাখ টাকা হলো না, আর তাও এ প্লাস, সেটা আমাদের বাসায় বলতেছি 1 লাখ টাকা নেয় না তাও আমাকে এ প্লাস দেয়, এটা বলবা। কিন্তু ওই যে 3 নাম্বার 4 নাম্বার বাড়ানোর জন্য যে তুমি এটা, আচ্ছা যাই হোক, এটা এমনি বলতেছি আর কি। ওকে, আচ্ছা, এমনি বলতেছি, এটা কথার কথা, কথার কথা, ঠিক আছে? তোমাদের অনেকের ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, এটার জন্য বাবা মাকে প্রেসার দিও না, এগুলো আমি পছন্দ করি না। বাবা মাকে প্রেসার দিও না, ওকে, ইনশাল্লাহ, ঠিক আছে? বাবা মাকে প্রেসার দিও না, বাবা মাকে প্রেসার দিও না, ঠিক আছে? যাদের ফ্যামিলি স্টাবল, টাকা পয়সা আছে তারা কিনবে না, বাকিদের কেনার দরকার না, আল্লাহর রাস্তায়। এদিকে তাকান, সবাই একটু এদিকে তাকান, লিখেন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। সবাই লিখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ওকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ওকে, ওকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। দেখেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম পরীক্ষা বেশিরভাগ সময় আসে, অনেকভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নতুবা এরকম ত্রিভুজ এঁকে দিয়ে বলতে পারে, এই ত্রিভুজটা এঁকে দিয়ে বলবে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। দেখি মনে করে দেখো, এগুলো ফ্রি টেস্ট, ফার্স্ট ইয়ার ফাইনালে এই প্রশ্নগুলো ফেস করছো তোমরা, ঠিক আছে? অনেকে হয়তো অ্যান্সার করতে পারত না। এই যে এটার সূত্রটা কি, আগে সূত্রটা বলো। এরিয়া সমান ল্যান্ড ইনটু হাইট, ঠিক কিনা? এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা না? এরিয়া সমান এই যে ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি ল্যান্ড, হাইট হচ্ছে উচ্চতা।
কথা সঠিক কিনা? এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই তো সূত্র সমকোণী ত্রিভুজের। তাহলে দেখো আমাকে একটা সিম্পল, সবাই একটু মাথা ঠান্ডা করেন, একটু হাসেন না, ওই একটু হাসেন তো, একটু হাসেন হাসেন একটু হাসেন। দেখেন আমরা নরমালি এই সূত্রের মানটা কিভাবে পাবো? এই যে আমি যদি এইচ আর এল এর মান বসাইতে পারি, তাহলে আমি তো মানগুলা পাবো, ঠিক কিনা? ফলাফল পাবো কিনা, ক্ষেত্রফল। তার মানে আমি যদি এইচ আর এল এর মান ইনপুট হিসেবে দিই, তাহলে আমি ফলাফল পাবো। প্রোগ্রামটা আমি লিখে দিচ্ছি, সবাই সুন্দর করে লিখে ফেলেন, বুঝাইও দিচ্ছি যাতে জীবনে ভুল না হয়। হ্যাশ সরকারি কাজ করে ফেলো। সরকারি কাজ কি? এই যে ইনক্লুড stdio.h। ওকে, কালকে একজনে মনে হয় প্রশ্ন করেছিল এখানে মেইন দিলে হবে কিনা। হবে, মেইন দিলে আর কিচ্ছু লাগবে না, মেইন দিলেও হবে, আইএনটি মেইন দিলেও হবে। ওকে, কোনীয় দিলে গ্যাস লিখতে হবে, কোনীয় না দিলে গ্যাস লিখার দরকার নাই, কোনীয় দিলে গ্যাস লিখতে হবে। ওকে, এবার দেখেন আইএনটি মেইন। এখানে দেখেন এগুলা ফ্লোটে করবা, ক্ষেত্রফল এই সেগুলো দশমিকের ব্যাপার স্যাপার, তাপমাত্রা, ক্ষেত্রফল এগুলো সবগুলো দশমিকের ব্যাপার স্যাপার, এগুলা ফ্লোটে করবা। এই যে দেখো ফ্লোট, ফ্লোটের মধ্যে ডাটা টাইপ ডিক্লেয়ার করো। কি কি? এক নাম্বার হচ্ছে এরিয়া, এরিয়া লাগবে। এই যে এরিয়া ফলাফল রাখার জন্য। ল্যান্ড এল, তুমি চাইলে এস এল আর এস এর জায়গায় অন্য কিছু ধরতে পারবা, সেমিকোলন। এই যে স্ক্যানএফ করাবো কার মান? স্ক্যানএফ করাবো কার মান? স্ক্যানএফ করাবো কার মান? পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, এম পার্সেন্ট এল এর মান, এম পার্সেন্ট এইচ এর মান, দুইটা মানকে ইনপুট হিসেবে নিব। এবং সূত্র ভালো করে খেয়াল করে এদিকে তাকান সবাই, সবাই এদিকে তাকান। এরিয়া সমান হাফ, হাফ মানে হলো 0.5। প্রোগ্রামিং এ হাফ লেখা যায় না, হাফ কে ক্যালকুলেটরের মধ্যে ভাঙবেন, ব্যাঙে লিখবেন কি 0.5, এই যে 0.5 লিখবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার 0.5 কি এখানে ডিক্লেয়ার করতে হবে? তুমি তো একটু আগেই পড়েছো, এখানে কি নাম্বার লেখা যায়? আমাকে বলো, এখানে কি নাম্বার লেখা যায়? এখানে কি সিঙ্গেল নাম্বার লেখা যায়? লেখা যায় না। আর ধ্রুবক লিখতে হয় না, ধ্রুবক তুমি ডিরেক্ট সূত্রে বসাইতে পারবা, 0.5 ডিরেক্ট সূত্রে বসাইতে পারবা। এই প্রশ্নগুলো মনের মধ্যে জন্ম নিবে তোমার, যে স্যার এখানে কেন এটা লিখি নাই। 0.5 ডিরেক্ট বসানো যাবে। কি বলছি? হাফ ডিরেক্ট বসানো যাবে, হাফ কে 0.5 বলা যায়। এবং গুণ চিহ্ন লেখা যায় না, প্রোগ্রামিং এ গুণ চিহ্ন লেখা যায় না, প্রোগ্রামিং এ গুণ চিহ্নকে লিখতে হয় স্টার। প্রোগ্রামিং এ গুণ চিহ্ন লেখা যায় না, প্রোগ্রামিং এ গুণ চিহ্নকে লিখতে হয় স্টার। এই যে এল ইনটু স্টার দিতে হবে, মাস্ট বি, সেমিকোলন। প্রোগ্রামিং এ গুণ চিহ্ন সাপোর্ট করে না, স্টার সাপোর্ট করে, স্টার মানে গুণ। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রিন্টএফ এরিয়া। এই যে প্রিন্টএফ, তারপরে হচ্ছে কি পার্সেন্ট এফ। তুমি এখানে 0.23 এগুলো দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, এগুলো দেওয়া মানে সৌন্দর্য। এরিয়া, এই যে এরিয়া শেষ। এরপরে হচ্ছে রিটার্ন জিরো, রিটার্ন জিরো, এই যে রিটার্ন জিরো। তুমি যদি এখানে ইন্টিজারের জায়গায় ভয়েড দিতা, ইন্টিজারের জায়গায় ভয়েড দিলে এখানে রিটার্ন জিরো লিখতে হতো না। আবার শুনো, তুমি যদি প্রোগ্রাম লেখার সময় এখানে ইন্টিজার না লিখে যদি ভয়েড মেইন লিখতা, তখন তোমাকে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, রিটার্ন জিরো না লিখলেও ভুল হবে না। ঠিক আছে, ভয়েডে রিটার্ন জিরো লিখার কোনো যৌক্তিকতা নেই। ভয়েড কোনো কিছু রিটার্ন করতে পারে না, রিটার্ন করতে পারে ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। ওকে, এই জিনিসগুলা খুব কেয়ারফুলি খেয়াল করবেন, এগুলাই হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক। তাহলে দেখো কত সুন্দর প্রোগ্রামটা। আমরা প্রথমে হেডার ফাইল শুরু করলাম, ডাটা টাইপে কি কি লাগবে ডিক্লেয়ার করলাম, এবং ডিক্লেয়ার করার পর স্ক্যানএফ করাইলাম কার কার মান, যে মানগুলা দিলে আমি সূত্রটা বের করতে পারবো, ফলাফল বের করতে পারবো। এই যে এল এর মান আর এস এর মান দিলাম, দেওয়ার পর এই যে এই সূত্রটা লিখলাম, 0.5 ডিরেক্ট বসানো যাবে, এল ইন্টু এস। এখানে প্রিন্ট এফ পার্সেন্ট এফ এরিয়ার মান আউটপুট হিসেবে দিলাম, রিটার্ন জিরো। ইনশাল্লাহ এগুলা যদি কেউ 2-3 বার করে হাতে লিখো, বিলিভ মি, তোমার প্রোগ্রাম জীবনে ভুল হবে না, কোনো দিন ভুল হবে না। আমার স্টুডেন্টদেরকে আমি 10 বার করে হোমওয়ার্ক দিই, এবং এদের বাধ্যতামূলক এগুলো সাবমিট করতে হয় গ্রুপে। 10 বার করে হোমওয়ার্ক দিই যারা আমার ক্লাস করছে। এই যে নাবিহা, নাবিহা হচ্ছে আমার খুব ফেভারিট একটা স্টুডেন্ট, ওর ক্লাস নোট গুলো এত সুন্দর। ওকে, তোমরা আইসিটি স্ট্যান্ডে গেলেই দেখবে নাবিহাদের ক্লাস নোট কত সুন্দর। ওকে, সবই করাবো, সবই করাবো, ফারেনহাইট সেন্টিগ্রেড বলে কথা নাই, সবই করাবো। ওয়েট করো, সবই করাবো, ওয়েট করো। একটার থেকে আরেকটাতে জাম দিবে না, একটার থেকে আরেকটাতে জাম দিবে না। এই যে 0.5 মানে হচ্ছে হাফ, এর জন্য লিখছি, হাফ এর জন্য 0.5 লিখছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো প্রথমে শুরু করব, ডিক্লেয়ার করব ডাটা টাইপ, ইনপুট হিসেবে যার যার মান লাগে নিব, নেওয়ার পর 0.5 ইন্টু এল ইন্টু এস, লিখা শেষে ডান লিখেন। তারপর আমি ওকে
লিখা শেষে ডান লিখেন, লিখা শেষে ডান লিখেন, তারপর আমি ফ্লো চার্ট সহ দেখাইলে। ওকে, সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা। ওকে, 0.5 কেন লিখছেন? 0.5 হচ্ছে সূত্রের। অনেকেই চাইলে এভাবেও লিখতে পারেন, অনেকে এভাবেও লিখতে পারেন, ঘুরি ফিরি বটের তলে একই কথা। এই যে অনেকে এভাবেও লিখতে পারেন, বি ইন্টু এস ডিভাইডেড বাই 2, একই কথা আর কি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বেস আর কি, ভূমিকে বেস বলছো আর কি। ঠিক আছে, ল্যান্ডও বলতে পারো, ল্যান্ড তো ভূমি, যেটা ইচ্ছা তোমার। এখানে মন চাচ্ছে যে আমি বি আর এস ধরবো না, এক্স আর ওয়াই ধরতে পারো, একই কথা, এগুলা নিয়ে কোনো ভুল নাই। একটু আগেই তো দেখাইছি, এখানে তোমার নাম আকাশ আর বাতাসও ধরতে পারবা, এগুলার জন্য প্রোগ্রামিং এ নাম্বার কাটা যাবে না। চলকের নাম যা ইচ্ছা তা ধরবা, এগুলার জন্য নাম্বার কাটা যাবে না, তোমার ফরম্যাট ঠিক থাকলে হয়েছে। ওকে, ওকে সবাই, যে 10 বার করছো কালকে সে আজকে কিচ্ছু লাগবে না। ওকে, প্রোগ্রামিং এ হাফ দেওয়া যায় না, বারবার বলছি, প্রোগ্রামিং এ হাফ লিখা যায় না, প্রোগ্রামিং এ হাফ লিখা যায় না। প্রোগ্রামিং এ হয় তোমাকে এভাবে লিখতে হবে, হাফ 1/2, এভাবে লিখতে হবে, এভাবে লিখা যায় না, প্রোগ্রামিং এ এভাবে লিখা যায় না। ওকে, এটা জিনিসটা মাথায় রাখবা। তাহলে এবার আসেন আমরা একটু এইটার এই ভদ্রলোকের ফ্লো চার্টটা একটু দেখে ফেলি। এখানে বইতে সব আছে, এই যে অনেকে বলতেছে ফারেনহাইট সেলসিয়াস দেখাইতে, দেখাবো, একটু ওয়েট করেন, জাস্ট একটু ওয়েট করেন, সবই দেখাবো, এই যে সবই দেখাবো। দেখছেন ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের নির্ণয়ের ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখেন, প্রথমে দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ আইএনটি মেইন, একটু ক্লিন ভার্সনটা দেখে, বইটা হচ্ছে ক্লিন ভার্সন, অনেকে লিখার সিনট্যাক্স বুঝে না সেই জন্য। এই যে আইএনটি মেইন, ফ্লোটের মধ্যে ডিক্লেয়ার করলাম এস এল এরিয়া, এই যে স্ক্যানএফ নিলাম। তুমি চাইলে এরকম ভেঙে ভেঙেও নিতে পারবা, এটা বুঝাইছি কেন জানো? তুমি মন চাইলে এই প্রিন্টএফ লিখার দরকার নাই, এই প্রিন্টএফ লিখার দরকার নাই, স্ক্যানএফ এর উপরে প্রিন্টএফ, স্ক্যানএফ এর উপরে প্রিন্টএফ না লিখলেও চলবে। এই যে দেখো স্ক্যানএফ এর উপরে এল, প্রিন্টএফ না লিখলেও চলবে। ঠিক আছে, এইভাবে ভেঙে ভেঙেও নিতে পারবে, একসাথেও নিতে পারবে ইনপুট, কোনো সমস্যা নাই, দুইটাই রাইট। এই যে দেখছো এখানে এইভাবে লিখছি না, এইভাবেও লিখতে পারবে, এস ইন্টু এল ডিভাইডেড বাই 2, এভাবেও লিখতে পারবা, একই কথা। ঠিক আছে, যত প্রকার নিয়ম আছে সব শিখাই দিচ্ছি যাতে পরীক্ষায় কনফিউজ না হোক। এস ইন্টু এল ডিভাইডেড বাই 2, একই কথা। দেখো 0.5 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইভাবেও লেখা যায়, একই জিনিস। ওকে, এভাবে এরপর হচ্ছে এরিয়া আউটপুট হিসেবে দিব, এবং স্টার্ট দেখো, ফ্লো চার্ট দেখো, স্টার্ট ইনপুট হিসেবে কি নিলাম, এস আর এল, এরিয়া কি এস ইন্টু এল ডিভাইডেড বাই 2। ওকে, প্রিন্ট এফ এরিয়া এন্ড, শুরু করি, এস এবং এল এর মান গ্রহণ করি, এস এবং এল এর মানকে গুণ করি এবং 2 দ্বারা ভাগ করি, একই কথা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ মানে এস ইন্টু এল বাই 2, আসলে একই কথা। এবার এরিয়ার মান প্রদর্শন করি, সমাপ্ত করি। সবার কি ক্লিয়ার কিনা? এই প্রবলেম আর জীবনে ভুল হবে কিনা বলো, এই প্রবলেমটা আর জীবনে ভুল হবে কিনা বলো তো, এই প্রবলেমটা আর জীবনে ভুল হবে কিনা? স্যার আপনি তো এরিয়া ক্যাপিটাল লেটার দিছেন, আমি তো বারবার বলেছি এখানে তুমি যেরকম ইচ্ছা সেরকম ধরতে পারবা, আমি বোর্ডে যেরকম, এখানে যদি আমি এরিয়া না ধরে যদি বলি এটার নাম সুস্মিতা, কিছুই হবে না, কোনো ভুল নাই। চলকের নাম আমার যেরকম ইচ্ছা সেরকম ধরতে পারবো, আমি বোর্ডে যেরকম, এখানে যেরকম, আমি বললাম না চলকের নাম যা ইচ্ছা তাই ধরতে পারবা। তোমার মন চাচ্ছে স্যার আমি এখানে আমার নাম ধরবো এরিয়ার জায়গায়, কোনো প্রবলেম নাই, কোনো ভুল হবে না। স্যার যেগুলো ভালো করে বুঝে, টিচার যিনি কাটা কাটবে এগুলো জানে সে। এখানে কিছু, এখানে যদি তুমি এরিয়ার জায়গায় ওয়াইও লিখো তাও ভুল হবে না, তুমি এফও লিখো তাও ভুল হবে না। কথা বুঝাইতে পারছি? এটা নিয়ে কোনো সমস্যা হবে না। একজন বলছে স্যার আমার একটু বুঝাইবেন বেসিক গুলা, আগের লেকচারে 1-2 করে আসেন, আই এডুকেশনের পেজে গিয়ে ঘুরে আগে লেকচার 1-2 করে আসেন। 1-2 তো মনে হয় 40,000 করে স্টুডেন্টরা ক্লাস করছে, আমি দেখলাম লাস্ট ক্লাস মনে হয় প্রায় 37 না 38K ভিউ। তাহলে 37,000 স্টুডেন্ট ক্লাস করছে, এটাও করবে, এটাও দেখবা যে অনেক স্টুডেন্ট ক্লাসটা করবে। তো সুতরাং আগে লেকচার 1-2 ক্লিয়ার করে রাখেন, এগুলা কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেমই হবে না এই ক্লাসগুলোতে। খুঁজে আগে এডুকেশনের পেজে গিয়ে লেকচার 1-2 করেন। বয়েড মেইন দিলে সমস্যা নাই, বললাম তো বয়েড মেইন দিলে সমস্যা নাই, বয়েড মেইন দিলে রিটার্ন 0 দেওয়ার দরকার নাই। এবার দেখেন এটা, এই প্রশ্নটা সবচেয়ে বেশি কমন, এবার কোন একটা বোর্ড আসতে পারে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের একটা অভ্যাস, দুনিয়াতে ত্রিভুজ দেখলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখি, এটা হচ্ছে আমাদের অভ্যাস। কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা? আমাকে বলো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা? হ্যাঁ, নো। তোমরা, আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে ত্রিভুজে আসবে আসুক, আমরা মনে করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা না। দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, প্রথমে পরিসীমা বের করতে হবে, a প্লাস বি প্লাস সি বাই 2,
এই যে ব্র্যাকেট দিতে হবে a প্লাস সি বি প্লাস সি বাই টু। এটা ম্যাক্সিমাম ফলাফল গুণ করে এভাবে লিখে a প্লাস বি প্লাস সি বাই টু। আচ্ছা এটার এটা কি এক? বলো এটার এটা কি এক? এখানে শুধু সি মানে 2 দিয়ে ভাগ, সি কে 2 দিয়ে ভাগ, আর এই ব্র্যাকেট ফরজ দেওয়া, ফরজ মাথায় রাখবা। জিনিসটা লিখেও ভুল করবা না। এরপর হচ্ছে এরিয়া কি? এরিয়া কি বলো? এরিয়া সমান হচ্ছে এই যে রুট অফ আওয়ার এস গুণ এ মাইনাস বি এ মাইনাস সি এস ইন্টু, এদিকে তাকান, রুট অফ আওয়ার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা হচ্ছে সূত্র, ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখবা, প্রোগ্রামিং এ এভাবে লেখা যায় না। প্রোগ্রামিং এর সমীকরণকে এভাবে লেখা যায় না। প্রোগ্রামিং এর রুট লেখা যায় না। প্রোগ্রামিং এর রুটকে লিখতে হয় এস কিউ আর টি। প্রোগ্রামিং এ লিখতে হয় রুটকে এস কিউ আর টি, স্কয়ার রুট, স্কয়ার রুট। প্রোগ্রামিং এর রুটকে লিখতে এস কিউ আর টি। এবং এখানে এস ইন্টু, তোমাকে এগুলো বুঝাই দিতে হবে, এস ইন্টু এস মাইনাস এ। তুমি রিডিং পড়ার সময় যেভাবে পড়ো এভাবে লিখতে হবে, এস এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এভাবেই তোমাকে প্রোগ্রামিং কে বুঝাই দিতে হবে। আর এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, সবসময় ফার্স্ট ব্র্যাকেট। সমীকরণের ভিতর কোনো প্রকার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না সি প্রোগ্রামিং এ। এই কথাগুলো ভালো করে নলেজে ঢুকান। এস কিউ আর টি রুটের জন্য ব্যবহার করতে এস কিউ আর টি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এগুলো বলে দিতে হবে এভাবে ভেঙে ভেঙে। ওকে, এভাবে ভেঙে ভেঙে। এটা হচ্ছে পরিসীমা, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। প্রথমে পরিসীমা বের করবেন a প্লাস বি প্লাস সি বাই টু, এরপর হচ্ছে এস কিউ আর টি। প্রোগ্রামটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, আমি প্রোগ্রামটা দেখাই দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো সময় নষ্ট হচ্ছে দেখে এখানে দেখাচ্ছি। এখানে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আমি কয়েকটা কথা বলবো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখছো আমাদের বইতে কত সুন্দর করে দেওয়া আছে, তোমার পড়তেই ভালো লাগবে। পরীক্ষার আগের দিন রাতে যখন এই বইটা বুকে নিয়ে ঘুমাবেন তখনও ভালো লাগবে, সিরিয়াসলি এতই প্রিমিয়াম। দেখেন ইনক্লুড স্টুডিও ডট এস। এই তোমরা কি মনে করতেছো আমি বিজ্ঞাপন করি? নো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের বিজ্ঞাপন করা লাগে না। আইসিটি বই এমনি অনেক ডিমান্ড, সিরিয়াসলি। তুমি কিনো না কিনো বই এমনি পরীক্ষা 10 দিন 20 দিন আগে শেষ হয়ে যাবে। শেষে লাস্টে কান্নাকাটি করবে, অনেক খোলা হয়, ওয়েট অ্যান্ড সি। শেষে দেখিও কান্নাকাটি করবে। আমার বই এমনি অনেক ডিমান্ড, সিরিয়াসলি এমনি বলতেছি তারপরও। আচ্ছা যাই হোক, ইনক্লুড stdio ডট এস, ইনক্লুড ম্যাথ ডট এস, আইএনটি মেইন। দেখেন ম্যাথ ডট এস কথাটা কেন লিখলাম, এটা হচ্ছে প্রশ্ন। এই ম্যাথ ডট এস কথাটা লিখলাম কেন? শুনো, প্রোগ্রামিং এ যখন ম্যাথমেটিক্যাল ফাংশন কাজ করে, আমার মুখ দিয়ে কথাটা শুনেন, প্রোগ্রামিং এ যখন ম্যাথমেটিক্যাল ফাংশন কথাটা কাজ করে, ম্যাথমেটিক্যাল ফাংশন কি? এই যে এগুলা এসকিউআরটি লিখছি না, এই ম্যাথ ডট এস যদি না লিখেন প্রোগ্রাম এসকিউআরটি বুঝবে না। প্রোগ্রাম বুঝবে না ম্যাথ ডট এস যদি না লিখেন। এসকিউআরটি মানে যে রুট, এই কথাটা প্রোগ্রাম বুঝবে না। ভালো করে বুঝতেছো? এই ম্যাথ ডট এস লিখছো বলেই সে বুঝবে এটা মানে রুট। আরো পাওয়ারের জন্য লিখতে হয় পাও, অনেক সময় দেখবা পাওয়ারের জন্য পাও লিখবো, পাও সে বুঝবে না, সে মনে করবে পাও একটা অ্যালফাবেট লিখছে জাস্ট। কিন্তু যখনই ম্যাথ ডট এস লিখবা তখনই সে পাও বুঝবে, বলবে যে পাও মানে পাওয়ার বুঝাচ্ছে। যখনই ম্যাথ ডট এস লিখবা তখন স্কয়ার রুট বুঝবে। তার মানে এমনি নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগে তোমার ম্যাথ ডট এস লিখার দরকার নেই। যখনই এই যে স্কয়ার রুট, পাওয়ার, সাইন, কস, এই সমস্ত ম্যাথের টার্ম গুলো আসবে, সেগুলাকে বোঝানোর জন্য হেডার ফাইলে আরেকটা নাম যুক্ত হবে স্টুডিও ডট এস এর পর, যেটার নাম হলো ম্যাথ ডট এস। আবার একটু ধীরে ধীরে বলি, যারা শুনেন নাই, অন্যমনস্ক ছিলেন, মোবাইলের মেসেঞ্জারে যাচ্ছেন ক্লাস করে করে, এই এই দুষ্ট বাচ্চাদের জন্য একটু বলি। আবার কিছু কিছু দুষ্ট বাচ্চা আছে দেখবা প্রথমবারে শুনবে না, মেসেঞ্জার গুতাবে, ক্লাস করার সময় নিউজ ফিড গুতাবে, কমেন্টে রিপ্লাই দিবে। এই বাচ্চাগুলার প্রোগ্রাম জীবনে স্ট্রং হবে না। তাহলে এই বাচ্চাদের জন্য আবার বলি, প্রোগ্রামিং এ যদি আমরা ম্যাথ ডট এস না লিখি সে এসকিউআরটি বুঝবে না। প্রোগ্রামিং এ যদি আমরা পাও লিখি সে পাও বুঝবে না। কখন বুঝবে? এই যে ম্যাথ ডট এস লিখার পর বুঝবে। এটাকে বলা হয় হেডার ফাইল, ম্যাথের হেডার ফাইল। পরীক্ষা আসতে পারে ম্যাথের হেডার ফাইল কোনটি, এই যে এটাই হলো ম্যাথের হেডার ফাইল। ওকে, এই যে দেখেন এবার পরবর্তী স্টেপ আমরা ফ্লোটে করবো, এগুলো দশমিকের কাজ, রুট করলে দশমিক আসতে পারে। এই যে এ বি সি এস নিব, এরিয়া নিব, এবং প্রিন্টএফ এটা না লিখলেও চলবে। আবারও বলতেছি, স্ক্যানএফ এর উপরে প্রিন্টএফ না লিখলেও চলে। ওকে, পরবর্তীতে আসেন
পরবর্তী জিনিসটা দেখো, এদিকে তাকাও, পরবর্তী জিনিসটা দেখো। স্ক্যানএফ এ তিনটা মান নিব ইনপুট, তিনটা মান ইনপুট হিসেবে নিব, একটা এর মান, একটা বি এর মান, এই যে আরেকটা হলো সি এর মান, তিনটা মান ইনপুট হিসেবে নিব। এবং এস এর মানটা অনেকে প্রশ্ন করে, স্যার এস এর মান কেন ইনপুট হিসেবে নিলাম না? এস এর মান কেন ইনপুট হিসেবে নিতে হবে বলো? কারণ এস এর মান তো তুমি এবিসি পাইলেই পাবা, এবিসি এর মানকে 2 দ্বারা ভাগ করলেই তো এস এর মান পাবা, এবিসি এর মানকে 2 দ্বারা ভাগ করে দিলেই তো এস এর মান পাচ্ছ। তাহলে এস এর মান কেন ইনপুট হিসেবে আমার নিতে হবে তুমি বলো? ঠিক আছে, তাহলে এই যে দেখো এরিয়া, ওই যে যেভাবে লিখছি স্কোয়ার টি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যতবার লাগে। এরপরে এটা না লিখলেও চলবে, আবারও বলেছি, এই শুধু পার্সেন্ট এফ এরিয়া দিলে হয়ে যাবে, রিটার্ন জিরো। একদম ইজি দেখো। এবং এটা আরো সহজ, দেখেন ফ্লো চার্ট, ফ্লো চার্টটা আরো সহজ। স্টার্ট, ইনপুট, প্রসেসের মধ্যে দুইটা প্রসেস, একটা হচ্ছে এস এর মান বের করা এবং এরিয়া বের করা, প্রিন্ট এরিয়া এন্ড। তুমি যদি আবার এখানে রুট ইউজ করো ফ্লো চার্টে, সমস্যা নাই, ফ্লো চার্টে রুট ইউজ করলে ভুল নাই, প্রোগ্রামিং এ রুট ইউজ করলে ভুল আছে। প্রোগ্রাম ফ্লো চার্টে তুমি এভাবেও লিখতে পারবা, রুট দিয়েও লিখতে পারবা, ভুল নাই। আর অ্যালগোরিদম দেখো, শুরু করি, মান গ্রহণ করি, যোগফল নির্ণয় করি, 2 দ্বারা ভাগ করে এস সংরক্ষণ করি, এই যে এরিয়ার সঙ্গে এরিয়ার মান পদের সঙ্গে সমাপ্ত করি। অনেকে বলে, স্যার আপনি জ্ঞানমূলক আর অনুধাবনমূলক পড়ান না। আরে তুমি কি জানো জ্ঞানমূলক আর অনুধাবনমূলক পড়াই কিনা? ওয়েট এন্ড সি। তোমার তো কোনো আইডিয়াই নাই তার বিশ্বাস সম্পর্কে, ঠিক আছে? তোমার তো কোনো আইডিয়াই নাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে। এই যে দেখেন, আমাদের বইতে আলাদা করে জ্ঞানমূলক অনুধাবনমূলক সব দেওয়া আছে। আপনি কি জানেন এইগুলা আপনাকে বুঝাই দেওয়া হবে? দেখছেন, সবগুলা দেওয়া আছে। জ্ঞানমূলক অনুধাবনমূলক, ভোলাটাইল মেমোরি কি, প্রোগ্রাম কাকে বলে, সুডোকুট বইয়ের 290 পৃষ্ঠার দিকে চলে যান। 290 পৃষ্ঠার দিকে গেলে দেখবেন এই যে 19টা প্রোগ্রাম থেকে বেশিরভাগ সময় এই যে এক জ্ঞানমূলক প্রশ্ন আসে। এবং এই যে সি প্রোগ্রামিং এর অনুধাবনমূলক প্রশ্ন আসে হচ্ছে এগুলা, যেগুলা প্রায় প্রায় কয়টা, প্রায় 22টা না 24টা প্রশ্ন প্রায় সময় পরীক্ষা আসে, এইগুলা আছে সবগুলা। তুমি কি মনে করছো তোমার তো আইডিয়াই নেই আইসিটি অ্যাসিস্ট্যান্ট আর তানবিস্তার সম্পর্কে? ওকে, তুমি তো নতুন। ওই যে একটা বলে না, নতুন নতুন, তুমি তো নতুন। আচ্ছা যাই হোক, এবার আসো পরবর্তী প্রশ্নে। সবার কি ক্লিয়ার কিনা বলো তো, একটা কমেন্ট করো তো মন থেকে, হাসি খুশি, হাসি খুশি একটা লাভ রেক দিয়ে কমেন্ট করো তো, যে এতটুকু বুঝছো কে কে আজকের ক্লাসে, এতটুকু বুঝছো কে কে বলো তো। ওকে, এই অধ্যায়ের বেশি তুলতে মুখস্থ করতে হবে না, আমাদের বইতে এই যে 8টা প্রোগ্রাম দেওয়া আছে, এই 8টা পড়লে রাফ, এই 8টা ভিতরে সব সময় কমন আসে। যদি সমীকরণ ভিত্তিক প্রোগ্রাম আসে, এই 8টা ভিতরে প্রমাণ কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, এই 8টার মধ্যে কমন চলে আসবে। সবাই একটু বলেন না যে কেমন কেমন, বলেন না কেমন লাগতেছে ক্লাস। সবাই একটু হাসি খুশি একটা ক্লাস কমেন্ট করেন, যাদের বুঝতেছেন ক্লাস তাদের বলেন না কেমন লাগতেছে ক্লাস। ওকে ওকে, সবাই বুঝতেছো, ক্লিয়ার, বুঝছি আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদ, তুমি প্রথম 2টা ক্লাস করে আসো, লেকচার 1-2 করে আসো, লেকচার 1-2 করে তারপরে আসবা। তাহলে আমি আরেকবার বুঝাই দিই সর্বশেষ, এই যে সর্বশেষ যারা বুঝেন নাই তাদের জন্য বুঝাই দিচ্ছি। আমি আবারও বলতেছি, লেকচার 1-2 না করলে এগুলো কম ডুববে মাথায়, আগে লেকচার 1-2 করে আসো। এই যে ইনক্লুড stdio.h ম্যাথ.h মেইন ফাংশন, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম, 3টা মান ইনপুট নিতে হবে, এর মান, বি এর মান, সি এর মান। সি এর মান ইনপুট নিলাম। এই যে পরিসীমা a প্লাস বি প্লাস সি বাই 2, এস ইন্টু এস মাইনাস, প্লিজ আজকে 3-4 বার 5 বার করে লিখবেন আজকে এই প্রোগ্রামটা, তাহলে আপনাকে ইনশাল্লাহ এই প্রোগ্রাম আটকাতে পারবেন। এই যে যা সূত্রটা লিখছি এবং এরিয়ার মানটা আউটপুট হিসেবে দিছি। এবার দেখো বৃত্তের ক্ষেত্রফলটা একটু বুঝাই দিই। প্রোগ্রামিং এর বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো আগে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, এরিয়া সমান পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। প্রোগ্রামিং এ আর স্কোয়ার লেখা যায় না, প্রোগ্রামিং এ আর স্কোয়ার লেখা যায় না, পাই লেখা যায় না। তখন তোমাকে কি লিখতে হবে? পাই এর জায়গায় 3.1416 আর ইন্টু আর, এই যে আর ইন্টু আর এইভাবে লিখতে হবে, আর ইন্টু আর এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একদম ইজি। এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। ইনক্লুড stdio.h ম্যাথ.h দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কারণ এখানে কোথাও পাওয়ার ইউজ করি নাই, পাও শব্দটা ইউজ করছি, কোথাও স্কয়ারটি ইউজ করছি, করি নাই। যদি না করি দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই। আইএনটি মেইন, এই যে আর আর এরিয়া নিলাম, এই যে আর এর মান ইনপুট হিসেবে নিলাম। এরিয়া পায়ের মান ডিরেক্ট বসাই দিতে পারবা, পায়ের মান ডিরেক্ট বসাই দেওয়া যাবে। ওইখানে যেমন 0.5 বসাই দিছিলা, এখানেও পায়ের মান ডিরেক্ট বসাই দেওয়া যাবে। এখানে এটা ঘোষণা করার কোনো দরকার নেই, এটা ধ্রুবক।
এটা সবাই জানে, প্রোগ্রামও তোমার কম্পাইলার বুঝে পাই এর মান যে 3.1416। ঠিক আছে, এরপর আর ইনটু আর এবং এখানে এরিয়া রিটার্ন 0 এবং ফ্লো চার্টও দেখো, স্টার্ট ইনপুট আর এবং এরিয়া, এরিয়া শেষ আর বর্গমূল। এই যে দেখো, শুরু করি আর এর মান গ্রহণ করি, বর্গমূল নির্ণয় করি, এরিয়ার মান প্রদর্শন করে সমাপ্ত করি। সবার কি ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার কিনা বলো। ওকে, এই পেজটার পিডিএফ দিলে, শুনো ভাই আমার বই হচ্ছে ভাই আল্লাহর ওয়াস্তে পিডিএফ খুঁজবেন না, এটা কপিরাইট করা বই। ওকে, একবার এই রকম পিডিএফ খুঁজে আমাকে লজে ফেলবেন না। মন চাইলে তোমার স্ক্রিনশট নাও এবং এগুলা তো তুমি প্র্যাকটিস করবা নিজে নিজে। আর আমি ক্লাস নোট দিয়ে দিব। আজকে ক্লাস নোট পাইছো না সবাই আমাদের প্রাইভেট গ্রুপে, এই ক্লাস নোটও পেয়ে যাবা। আমার অনেক স্টুডেন্টরা এখানে যারা পড়তেছে এরাই অনেক আর্ট করে করে নোট করে এবং নোট করে আমার ইনবক্সে যাইয়া দিয়ে আসে। ঠিক আছে, তানভীর সিফাত স্যারের ইনবক্সে গিয়ে দিয়ে আসে, স্যার আমার ক্লাস নোট, অনেকে দিয়ে আসে সুন্দর করে করে নোট করে। ঠিক আছে, ওকে। বুকটা আমি একটা লাইব্রেরি থেকে কিনছি 525 টাকা দিয়ে। কি বলে, বুকটা প্রাইস লেখা আছে। উম্মে সাবিহা কোত্থেকে কিনছো বইটা আমাকে একটু বলিও তো। উম্মে সাবিহা কোত্থেকে কিনছো বইটা 525 টাকা দিয়ে? এগুলা কি আগের, মেবি আগের এডিশন নাকি, নাকি আবার কেউ চুরি টুরি করে বানাই ফেলছে আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, এবার আসেন, ক্লাস নোট পাইছেন না প্রাইভেট গ্রুপে? পাইছেন। আচ্ছা, এবার তোমাদের সবার প্রিয় সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস। এই যে এই ভদ্রলোককে অনেকে পারে না। ঠিক আছে, দুইটা সূত্র মুখস্থ রাখবেন, দুইটা সূত্র মুখস্থ রাখবেন। একটা হচ্ছে ফারেনহাইটের সূত্র, এফ সমান 9 × সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। এফ সমান হচ্ছে, এই যে দেখো, এফ সমান, এফ সমান কি, এফ সমান 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32। এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। কেন সেলসিয়াস থেকে ফারেনহাইট, আগে আমার কথা শুনুন। এটা সেলসিয়াস থেকে ফারেনহাইট। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের শরীরে যখন জ্বর ওঠে এটা কি সেলসিয়াস নাকি ফারেনহাইট? দেখি উত্তর দাও তো। আমাদের শরীরে যখন জ্বর ওঠে তখন এটা কি সেলসিয়াস নাকি ফারেনহাইট? বলেন তো, আমাদের শরীরে যখন জ্বর ওঠে তখন সেলসিয়াস নাকি ফারেনহাইট? বলেন তো একটু, একটু বলেন তো। আমাদের শরীরে যখন জ্বর ওঠে তো এটা কি সেলসিয়াস নাকি ফারেনহাইট? একটু বলেন তো। আমাদের শরীরে যখন জ্বর ওঠে এটা ফারেনহাইট, আল্লাহর ওয়াস্তে সেলসিয়াস বলবেন না। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট। 98 ডিগ্রি সেলসিয়াস মানে বুঝো 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াসে ডিপ ভাজা যায়। চুলার যে রান্না হয় এগুলো 70 ডিগ্রি সেলসিয়াস। 98 ডিগ্রি সেলসিয়াস মানে আমি যা ধরি তাহাতে আগুন ধরে যাবে। এই যে ধরছি, তোমাকে ধরলে তুমি আগুন ধরে যাবে, পুড়ে যাবে, পুরা পৃথিবী পুড়ে যাবে। তো ফারেনহাইট মাথা বলেও বলবেন না। ঠিক আছে, দুইটা প্রশ্ন কোনোদিন ভুল করবেন না। চিপসের প্যাকেটে কি গ্যাস থাকে? চিপসের প্যাকেটে যে গ্যাসটা থাকে এটাকে অনেকে নাইট্রোজেন, সরি অনেকে অক্সিজেন, অনেকে কার্বন ডাইঅক্সাইড বলে। কিন্তু চিপসের প্যাকেটে যে গ্যাস থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। আরেকটা হচ্ছে মানুষের শরীরের তাপমাত্রা হচ্ছে ফারেনহাইট। এই দুইটা দৈর্ভিত্তিক বেশি ভুল হয়, এগুলা পরীক্ষা আসে। ঠিক আছে, এবং তোমাদের ওই যে ন্যানো টেকনোলজি পড়াইতে গিয়া এগুলো আসে, সেলসিয়াস বলবেন না। ওকে, সেলসিয়াস মানে এটা যে গরম, ওরে বাপ রে বাপ, 98 ডিগ্রি সেলসিয়াস মানে তো শেষ হয়ে যাবে। 160 ডিগ্রি, মাঝে মাঝে জ্বর ওঠে। 160 ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতেছ, তোমাকে যে চিকিৎসা করতে আসবে সে পুরে ছাই, আসমান উঠে যাবে ছাই হয়ে। আচ্ছা, যাই হোক, এবার মনোযোগ দিয়ে কথা শুনেন। দেখেন এই সূত্রটা মনোযোগ দিয়ে মনে রাখবেন, 9c ডিভাইডেড বাই 32। অনেকে এটাকে এভাবে মনে রাখেন, c/5f - 32/9। যারা সায়েন্সের স্টুডেন্ট এইভাবেই শিখেন, কিন্তু যারা কমার্স আর্টসের স্টুডেন্ট এভাবে মনে রাখবেন 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32। এখানে c এর মান দিবেন, সেলসিয়াস দিবেন, ফারেনহাইট পাবেন। সেলসিয়াস দিবেন, ফারেনহাইট পাবেন, তার মানে এটাকে বলা হয় সেলসিয়াস থেকে ফারেনহাইট। সেলসিয়াস থেকে ফারেনহাইট। দেখেন ফ্লোটে দুইটা মান নিব, সি আর এফ। মান ইনপুট দিব কার? সেলসিয়াসের। পাবো কি? ফারেনহাইট। তাহলে সেলসিয়াস দিব, ফারেনহাইট পাবো। তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট এটা। তাহলে এই যে শুরু, স্টার্ট, ইনপুট, প্রসেস, প্রিন্ট, শেষ। ওকে, সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন তো। ওকে, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা বলেন। এই প্রশ্ন, এই প্রোগ্রাম তোমাকে আটকাতে পারবে?
অন্তত আমার স্টুডেন্ট আই এডুকেশনের আইসিটি স্টুডেন্টের আটকাইতে পারবে এই প্রশ্নে? এই প্রশ্ন আটকাইতে পারবে কিনা বলেন? আই এডুকেশন আইসিটি স্টুডেন্টের আটকাইতে পারবে এই প্রশ্নে? বলেন সেলসিয়াস থেকে ফারেনহাইট আসলে আটকাইতে পারবে কিনা? সূত্রটা সূত্রটা সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, বুঝতে পারছেন? ক্যালকুলেটর কোনায় কোনায় লিখবেন না, ক্যালকুলেটরের কোনায় কোনায় সূত্র লিখে যাবে না, পরীক্ষার হলে গিয়ে আগে ব্যালেন্সের সূত্র লিখে রাখবেন না। এগুলা কিন্তু আমি শিখাচ্ছি না, সূত্রটা ভালোভাবে মুখস্থ করবেন। 9c/5 + 32 তোমাদের অভ্যাস করা। আমিও আমিও তো একটা কলেজের টিচার হিসেবে আছি, দেখি যে দেওয়ালে লিখা, আশেপাশে সব বোর্ডে লিখা, ভ্যান্সে লিখা, কোথায় যাইতাম? কয়বার রং করায়, প্রত্যেকবার পরীক্ষার সময় একবার একবার রং করাইতে হবে, এমন অবস্থা। তো এরকম হইলে কিন্তু সমস্যা। ঠিক আছে, আচ্ছা রেড পেন চেঞ্জ করতেছি, রেড পেন চেঞ্জ করতেছি। ওকে, এতক্ষণ বললে তো হইতো। আচ্ছা এবার পরের প্রশ্ন আসেন। পরের প্রশ্ন আজকে 8টাই বুঝাই দিচ্ছি প্রোগ্রাম, এই 8টা নোট করে ফেলবেন সুন্দর করে। এই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই যে দেখছেন। এবার ফারেনহাইট থেকে সেলসিয়াস সূত্র দেখেন, 5 × F - 32/9। সি সমান, এই যে এইভাবে লিখে রাখো, সি সমান, এই যে সি সমান 5 × F - 32/9। ঠিক আছে, মানে সি সমান হচ্ছে 5 × F - 32/9। সি সমান 5 × F - 32/9। তার ফ্লোটের নিচের প্রিন্টটা না লিখলে হবে বলছি তো, এটা অনেকবার বলছি, এবার না। এ দেখছো লাল কালার ছাড়া দেখা যায় না, এটা না লিখলে হবে বলছি তো বারবার। দেখো এখানে এফ এর মান ইনপুট নিবা, এই যে এখানে মানটা বসাও, 5 × F - 32/9, এফ এর মান দিলে সি। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো তো। আজকে এগুলা পরীক্ষায় কি এগুলার মান দেওয়া থাকবে না? এগুলা মান তো দেওয়া থাকবে না, এগুলো কিচ্ছু না। তুমি জাস্ট ফরম্যাট লিখবে, এখানে মান বের করতে হবে না তোমার। অনেক সময় সূত্র পরীক্ষা দেওয়া থাকতে পারে, অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, এই জন্য রিস্ক ফ্রি হলো ভালোভাবে মেমোরাইজ করে যাওয়া। এই কয়েকটা সূত্র মেমোরাইজ করে যাওয়া। এখানে 8টা প্রোগ্রাম দেওয়া আছে, দেখো 1 থেকে 8টা প্রোগ্রাম, এগুলা পারলে সমীকরণ ভিত্তিক প্রোগ্রাম পারবে, আর কিচ্ছু লাগবে না। আজকে এগুলাই পড়াইলাম। যে কোনো একটা সমীকরণের ডান পাশের মান ইনপুট দিলে, সরি, ডান পাশের মান ইনপুট দিবা, বাম পাশের মান আউটপুট পাবা। ঠিক আছে, যে সমীকরণ দিবে দেখ, ডান পাশের মানে কি কি ইনপুট দিতে হবে, মান বসানো, আর আউটপুট পাবা কি। কথা ক্লিয়ার? ইনশাল্লাহ এইগুলা যে করতে পারবে, এইগুলা যে করতে পারবে, সমীকরণ ভিত্তিক আটকাতে পারবে না। আগামীকালকে থেকে ইনশাল্লাহ ইফেলস শুরু করে দিব। যারা আগের ক্লাস 3টা করেন নাই, দয়া করে প্রয়োজনে দ্বিতীয়বার করেন। লেকচার 1, 2, 3 প্রয়োজনে দ্বিতীয়বারের মতো করেন। এরপরও প্রোগ্রামিং শিখবো, প্রমিস করো। প্রোগ্রামিং থেকে 25 নাম্বার আসবে, 25 নাম্বার, 2টা সিকিউ, 5টা এমসিকিউ। একটা সাবজেক্টের 75 নাম্বারের পরীক্ষায় 25 নাম্বার একটা অধ্যায় থেকে আসবে। ক্যান ইউ ইমাজিন ইট? কেন তুমি এটাকে স্কিপ করবে? আর এটা তো কঠিন না। আমার কাছে মনে হয় প্রোগ্রামিং চ্যাপ্টার 2 এর চেয়ে সহজ। চ্যাপ্টার 2 বরং কঠিন, চ্যাপ্টার 2 এর চেয়ে প্রোগ্রামিং সহজ। শুধু প্র্যাকটিস করতে হয়, বুঝতে হয়। এই যে 10 বার করে লিখতে বললাম, 8টাকে তুমি 2-3 বার করে লিখো তো, তোমার প্রোগ্রামিং এ কোনো ল্যাকিংস থাকবে না। ওকে, আর সবাই শুনেন। ওকে, অনেকেই আমাকে এই যে এসে বলতেছেন ক্লাস নোট আপলোড দেওয়া হবে আমাদের প্রাইভেট গ্রুপে, আর হচ্ছে বইয়ের পিডিএফ দেওয়া হয় না। কারণ হচ্ছে তোমরা সবাই জানো কপিরাইট ইস্যুটা অনেক বেশি জটিল একটি ইস্যু। মানে অনেক টিচার কপিরাইট করে ফেলে, বইকে কপি করে ফেলে। এটা নিয়ে আমরা খুব আতঙ্কে থাকি, যারা মোটামুটি যে বইগুলো জনপ্রিয়, যে রাইটারের বইগুলো জনপ্রিয়, এগুলা আসলে খুব আতঙ্কে থাকি আমরা। সুতরাং আর তোমাদের যাদের, আমি আবারও বলছি, যারা আমাদের বই আসলে এত দরদাম করিও না, এখানে আমি লিখে দিচ্ছি ডিরেক্ট। এত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না দেখে লিখে দিচ্ছি। সিকিউ 330 টাকা, এমসিকিউ 210 টাকা। টোটাল ডেলিভারি যদি তুমি সুন্দরবনে নাও তাহলে তোমার খরচ পড়বে হচ্ছে 50। ঠিক আছে, সুন্দরবন কুরিয়ারে নিলে। আর এমনি হোম ডেলিভারি অনেকে বলে স্যার কুরিয়ারে যেতে অনেক টাকা খরচ হয়ে যায়, তাহলে হোম ডেলিভারি নিলে পড়বে 660 টাকা। আর এমনি সুন্দরবন কুরিয়ারে নিলে 590 টাকা। যাদের বাসার পাশে সুন্দরবন কুরিয়ার আছে তারা এত টাকা খরচ হবে। আর এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। ওকে, আর বই সম্পর্কে জানতে ইচ্ছে হলে গুগলে বা ফেসবুকে এই যে এটা লিখে সার্চ করো। আল্লাহর রাস্তায় এত প্রশ্ন করবে না। আবার এখানে এসে বলে যে আগে টাকা দিতে হয় কেন? আরে তোমার 500 টাকা নিয়ে আমি পালাই যাব? আমি এত বড় একজন শিক্ষক, তোমার 500-600 টাকা নিয়ে আমি কি পালাই যাবো নাকি? আজব কথা, আমাকে প্রত্যেকদিন লাইভে দেখতেছো না? এখানে অগ্রিম টাকা দিয়ে অর্ডার করতে হয়। ওকে, সুতরাং এই সমস্ত হাস্যকর প্রশ্ন করবা না। এটা কোনো কাপড় বিক্রেতার প্রতিষ্ঠান না, এটা বইয়ের একজন শিক্ষকের প্রতিষ্ঠান। আচ্ছা, এগুলা বলবেন না, ঠিক আছে? সুতরাং
আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ সবার ক্লাস কেমন লাগছে একটু বলে ফেলেন। ওকে, সবার ক্লাস কেমন লাগছে একটু বলে ফেলেন। ক্লাস কেমন লাগছে একটু বলে ফেলেন, ইনশাল্লাহ আমরা শেষ করব। সবাই একদম সবাই কমেন্ট করবা। ওকে, সবাই একটু সবাই একটু কমেন্ট করবা যে ক্লাস কেমন লাগছে। সবাই এক সুন্দরভাবে ক্লাস কেমন লাগছে বলো। ওকে স্যার, প্রোগ্রাম ফ্লোচার্ট অ্যালগোরিদম, শোনো পরীক্ষায় গ নাম্বারে আসবে অ্যালগোরিদম নতুবা ফ্লোচার্ট, আর গ নাম্বারে আসবে প্রোগ্রাম। আবারও বলতেছি, গ নাম্বারে আসবে কি ফ্লোচার্ট বা অ্যালগোরিদম, আর গ নাম্বারে আসবে হচ্ছে কি বলো। আর গ নাম্বারে কি আসবে? গ নাম্বারে আসবে হচ্ছে তোমার প্রোগ্রাম। ঠিক আছে। ও হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে। এটা একটাই নাম্বার। ওকে, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইনশাল্লাহ আজকে সমীকরণ ভিত্তিক পড়াইছি তো, আগামী ক্লাস ইফেলস একেবারে প্লেন বোর্ড প্রশ্ন সহ ব্যাখ্যা সহ বুঝাই দিব সুন্দর করে। ইফেলস রিলেটেড কোন বোর্ডে কি কি প্রশ্ন আসে এটা শুদ্ধ বুঝাই দিব। ঠিক আছে, যাতে আর জীবনে কোনো ধরনের। ওকে, আহ আমার এত ভালো লাগে যে বলে স্যার, আমি একজন অফলাইন বেসের স্টুডেন্ট, আপনার ক্লাসগুলো আমার এত ভালো লাগে যে বলে বুঝাইতে পারবো না। 2 মান্থস ক্লাস এবং আপনার বুকটা পড়া আমার আইসিটি আলহামদুলিল্লাহ অনেক ইজি হয়ে গেছে। দোয়া করো, দোয়া করো, শুধু দোয়া করবো আমাদের জন্য ইনশাল্লাহ। আর যারা এই যে রিভিশন ব্যাচে ভর্তি হন নাই, তারা ভর্তি হয়ে যাবেন। আর ক্লাসটা শেয়ার করে রাখবেন নিজের টাইমলাইনে, এই ক্লাসগুলো দরকারি, এগুলো পরীক্ষার আগের দিন আবার দেখতে ইচ্ছে হলে পাবেন না নাইলে, কারণ এগুলো অনেক বড় গ্রুপ আই এডুকেশন, এখানে তুমি ক্লাস খুঁজে পাবা না। ঠিক আছে, ক্লাস সুন্দর করে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবা, পরবর্তীতে কান্নাকাটি করতে হবে, ক্লাস খুঁজলেও পাবা না পরীক্ষার আগের দিন রাতে। ঠিক আছে, তুমি টাইমলাইনে শেয়ার করে রাখলে তোমার অনেক বন্ধুরা ক্লাসটা করতে পারবে। সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইলো, বেশি বেশি দোয়া করবা তোমাদের স্যারের জন্য, যাতে সুস্থ থাকি এবং সব সময় তোমাদেরকে এরকম ইউনিক ইউনিক কিছু ক্লাস উপহার দিতে পারি। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইফেলস এর প্রোগ্রামিং নিয়ে। যারা ক্লাস করতে চান আগের 3টা লেকচার সুন্দর করে শেষ করে ফেলবেন, তাহলে ইফেলস একদম পানি পানি লাগবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।